কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো একটু কমেন্টে প্রথমে জানাও। আজকে আমাদের এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স অপার চিন্ময় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সের হায়ার ম্যাথের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা প্রথমে একটু আলোচনা করে নিব, সবার সাথে পরিচিত হয়ে নিব, তারপরে আমরা রেগুলার ক্লাসে ঢুকবো। তো প্রথমেই সবাই অবশ্যই কে কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে, বা তোমাদের আরও কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থাকলে কমেন্টে বলতে পারো। প্রথম 5-7 মিনিট আমরা জাস্ট আড্ডা দিব। প্রথম 5-7 মিনিট তোমাদের সাথে পরিচিত হব, তোমাদের কমেন্টগুলো দেখব, তারপরে আমরা রেগুলার ক্লাসে ঢুকবো। তো আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে আমরা আমাদের পড়া শুরু করব। প্রথমে আমরা শর্ট সিলেবাস ফোকাস করে পড়ব। যতদিন পর্যন্ত না সুরাহা হচ্ছে যে অ্যাডমিশন শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, ততদিন পর্যন্ত আমরা শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিব। কারণ এখনও পর্যন্ত পাওয়া নিউজ অনুসারে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার চান্সই বেশি। পরবর্তীতে যদি ডিসিশন আসে ফুল সিলেবাসে হবে, তো সেই ডিসিশন আসার পর থেকে আমরা ফুল সিলেবাসের জন্য নতুন প্ল্যান প্রোগ্রাম শুরু করব। বাট যতদিন পর্যন্ত কোনো ডিসিশন না আসতেছে সেই পর্যন্ত আমরা শর্ট সিলেবাসকেই মেইন টার্গেট ধরে পড়াশোনা করতে থাকবো। ওকে, ঠিক আছে, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? নমস্কার অমর্ত্য চৌধুরী, শিমুল চক্রবর্তী, ওয়ালাইকুম আসসালাম, দোদুল আহমেদ খান, তানজিম মিষ্টি, আব্দুর রশিদ। আরে অনেক মানুষ চলে আসছে, অনেক মানুষ চলে আসছে। আমি ভালো আছি ভাইয়ারা, তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? এবং যারা তোমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করার জন্য মনস্থির করছো, তোমাদেরকে প্রথমে অভিনন্দন এবং শুভকামনা। অভিনন্দন কারণ হচ্ছে অনেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং কোচিং করার সাহসিকতাই দেখাইতে পারে না। একটা যে মনোবল বা দৃঢ়তা প্রয়োজন ইঞ্জিনিয়ারিং কোচিং করা বা ইঞ্জিনিয়ারিং ফোকাস রেখে পড়াশোনা করা, সেই সাহসিকতাটাই সবাই করতে দেখাইতে পারে না। তো তাদের থেকে তোমরা বেশি সাহসিকতা এবং দৃঢ় মনোবল দেখায়ে এই ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হইছো বা ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেটে পড়াশোনা করতেছো। তো এইটা অবশ্যই অন্যদের থেকে তোমাকে আগিয়ে একটু হলেও এগিয়ে রাখবে। কারণ নিজের উপর কনফিডেন্ট থাকা এবং সাহসিকতা বজায় রাখা এটা খুবই ইফেক্টিভ। অ্যাডমিশন টেস্টে নিজের উপর কনফিডেন্ট রাখতে পারাটাই অনেক কিছু। অনেকেই থাকে ইন্টারমিডিয়েটে ভাবে ইঞ্জিনিয়ারিং কোচিং করব, বাট ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে সেই কনফিডেন্সটা আর থাকে না, তখন সে ভার্সিটি কোচিং বা অন্য কোনো কোচিংয়ে চলে যায়, তখন আর ইঞ্জিনিয়ারিং টার্গেটে পড়াশোনা চালায় যায় না। বাট তোমরা এখনও স্টিল সেটা ধরে রাখছো, এই জন্য তোমাদেরকে অভিনন্দন। প্রথম স্টেপ যেটা, নিজের সাহসিকতা রেখে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট রেখে পড়াশোনা শুরু করতেছো। নেক্সট স্টেপগুলোতে আশা করি আমি তোমাদেরকে যতটুকু হেল্প করা যায়, হায়ার ম্যাথ নিয়ে তোমাদেরকে যতটুকু পুশ করা যায়, যতটুকু পিছন থেকে সাহায্য করা যায়, সেটা আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার তরফ থেকে কোনো কমতি থাকবে না কোনো চেষ্টার, এতটুকু আমি বলতে পারি। ওকে, ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ আমিও ভালো আছি ভাইয়া। আমার এসএসসি জিপিএ 4.44, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ পারবা। তোমাদের যেহেতু এইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে, আচ্ছা আমি একটু কথা বলি, নর্মালি কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা হইলে এসএসসি জিপিএ কাউন্ট করে না। এসএসসিতে মিনিমাম 4 থাকলেই চলে। বাট এইবার যেহেতু সব সাবজেক্টে পরীক্ষা হয় নাই, তো এইবার ডিসিশন কি হবে, এটা আসলে ডিসিশন যতক্ষণ পর্যন্ত বুয়েট অথরিটি না জানাবে ততক্ষণ পর্যন্ত শিওরলি কিছু বলা যায় না। কারণ আগে একটা সিস্টেমেটিক ওয়ে ছিল, প্রত্যেক বছর ওভাবেই চলতো। বাট এখন গত বছর এবং এই বছর আসলে কি ডিসিশন নিবে তারা, এটা আমি গেস করতে গেলে লাভ নাই। যতদিন পর্যন্ত না সার্কুলার পাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে, আসলে শিওরলি কিছুই বলা যাবে না। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রাশেদুল ইসলাম। ওকে, ঠিক আছে, এখন অনেক মানুষ চলে আসছে, প্রথমে একটু কথা বলে নেই। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেটে পড়াশোনা করতেছো সবার, আচ্ছা আমি আমার এখানে পরিচয়টা লিখে রাখছি, যারা জানো না তাদেরকে বলে রাখি। আমার নাম অভিদত্ত তুষার, আমি বুয়েটে মেকানিক্যাল 2015 সাল থেকে বুয়েট 2015 ব্যাচ, এবং পড়াশোনা কমপ্লিট করেছি এই যে রিসেন্টলি 2021 সালে, এবং আমি তোমাদের অপার ভাই এবং চিন্ময় ভাইয়ের ব্যাচমেট। ওকে ফাইন। তো এখন প্রথমেই যে কথাটা বলবো, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো সবার টার্গেট বুয়েট, এটা ধরেই আমরা আগাবো, রাইট? প্রথমে আমরা রুয়েট চুয়েট কুয়েট বা ভার্সিটিতে যাব না, প্রথমে আমাদের টার্গেট থাকবে বুয়েট। এখন বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে হায়ার ম্যাথের প্রয়োজনীয়তা কতটুকু, এই জিনিসটা আমি 2 মিনিট ব্যাখ্যা করব। জাস্ট 2 মিনিট একটু আলোচনা করব যে হায়ার ম্যাথ
হায়ার ম্যাথ, বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে এই হায়ার ম্যাথটা কি পরিমাণ রোল প্লে করবে। দেখো আমি তোমাদেরকে একটা সিম্পল বলি, বাট যেটা আমি সবার কাছ থেকে শুনে আমি এটা অবজার্ভ করছি, বা তোমরাও যদি তোমাদের বড় ভাইরা যারা বুয়েটে চান্স পাইছে তাদের কাছে জিজ্ঞাসা করো যে ভাইয়া বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটার কোনটা কি রোল প্লে করে, তো সবাই দেখবা বলবে ফিজিক্স। এই ফিজিক্স মোটামুটি সবাই সবচেয়ে ভালো পরীক্ষা দেয়। ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করে, যারা বুয়েটে চান্স পাইছে, তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে সবচেয়ে ভালো কোনটা পারছিলেন, 99% স্টুডেন্ট বলবে আমি ফিজিক্স সবচেয়ে ভালো পারছিলাম। তারপরে হায়ার ম্যাথ থাকবে মিডিল পজিশনে। হায়ার ম্যাথ বলবে আমি মোটামুটি, ধরো আমার কথাটাই বলি, যারা বা এভারেজ যেই ঘটনাটা ঘটে, আমাদের সময় তো 20টা করে প্রশ্ন আসতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে 20টা করে প্রশ্ন থাকতো রিটেন। তো ফিজিক্স সবাই এভারেজ 16-17টা অ্যান্সার করে। যে বুয়েটে 100-র মধ্যে পজিশন থাকে সেও 16-17টা বা 18টা অ্যান্সার করে। যার পজিশন 500 থেকে 800-র মধ্যে থাকে সেও বুয়েটে ফিজিক্স 16-17টা অ্যান্সার করে। যে বুয়েটে 1000তম হয়ে চান্স পেয়েছিল আমাদের সময়, তাকেও যদি তুমি জিজ্ঞেস করো ভাইয়া আপনি ফিজিক্স কয়টা পারছিলেন, সে বলবে 16-17টা। বাট হায়ার ম্যাথ তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া আপনি কয়টা পারছিলেন, দেখবা এভারেজ বলতেছে 14 বা 15টা। এভারেজে সবাই বলতেছে আমি হায়ার ম্যাথ অ্যান্সার করছি 14 বা 15টা। মানে এই এভারেজ স্টুডেন্ট তুমি যদি জিজ্ঞেস করো যারা চান্স পেয়েছে ভাই আপনি হায়ার ম্যাথ কয়টা পারছেন, 14-15টা। কেমিস্ট্রি কয়টা পারছেন, কেমিস্ট্রি বলবে 12-13টা। এইটা নর্মাল এভারেজ হিসাব, তুমি যারা বুয়েটে চান্স পেয়েছে জিজ্ঞেস করে দেখো, এই হিসাবটা এভারেজে বেরোয় আসবে। তো এখন এইখানে আমি এইটা কেন বলতেছি, এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে ফিজিক্স সবাই মোটামুটি ভালো পারবে, কাজেই তোমারও ভালো পারতেই হবে। ফিজিক্স সবাই ভালো পারবে, তো তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে অবশ্যই ভালোই পারতে হবে, রাইট। হায়ার ম্যাথ এভারেজ পারে সবাই, হায়ার ম্যাথ সবাই এভারেজ 14-15টা পারে। তুমি যদি এইখানে 17টা বা 18টা অ্যাটেম্প্ট করে ফেলতে পারো, মানে এইখানে তুমি ফিজিক্সে চাইলেও অন্যদেরকে বিট করতে খুব কষ্ট হয়ে যাবে, কারণ ফিজিক্সে সবাই ভালো পারবে, তোমাকেও ভালো পারতে হবে ওদের সমতা রক্ষা করার জন্য। কিন্তু হায়ার ম্যাথে তুমি যদি একটু ভালো করে ফেলতে পারো তাহলে তুমি অনেক মানুষকে উতরায়ে যাইতে পারবা, অনেক মানুষকে বিট করতে পারবা। 14টার জায়গায় তুমি যদি 16টা, 15টার জায়গায় তুমি যদি 17টা বা 18টা, নর্মালি 20টার মধ্যে আমি বলতেছি, এইবার পরীক্ষা কি 20টার মধ্যে হবে, মানে রিটেন 60টা থাকবে নাকি 40টা থাকবে এখনো শিওর না, গত বছরের মতো হইতে পারে, এমসিকিউ রিটেন 2 ধাপে হইতে পারে। বাট হায়ার ম্যাথে তোমার ভালো একটা স্কোপ আছে যে অন্যদেরকে বিট করে সামনে চলে যাওয়ার। এবং একইভাবে কেমিস্ট্রি, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি, যদিও আমি কেমিস্ট্রি পড়াই না, বাট চান্স পাওয়ার জন্য যে মেইন রোলটা প্লে করবে সে হচ্ছে কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রিতে তুমি যত বেশি পড়বা তত বেশি নাম্বার ক্যারি করতে পারবা, যত বেশি টাইপ কভার করবা, যত বেশি পড়বা, যত বেশি প্র্যাকটিস করবা, কেমিস্ট্রি মার্কস তত বেশি বাড়তে থাকবে। কারণ এখানে কমন না বললে কিছু পারা যায় না। তো এখন আমি কেমিস্ট্রি নিয়ে কথা না বললে হায়ার ম্যাথ নিয়ে কথা বলি। তো হায়ার ম্যাথে তুমি যদি অন্যদেরকে বিট করতে চাও তোমাকে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস এবং টাইপ কভার করতে হবে, টাইপ কভার করতে হবে। এটার মানে কি, একটা অধ্যায়ে যত টাইপের ম্যাথ আছে একদম সকল টাইপ কভার করে পড়তে হবে, কোনো টাইপ মিস করা যাবে না এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে প্রচুর টাইপ কভার করতে হবে এবং প্রচুর টাইপ বলতে আপনি কি বুঝাতে চাইতেছেন, আমার বইয়ে যতগুলো টাইপ আছে এগুলোর বাইরে আরও কোনো টাইপ বা আরও কতটুকু প্র্যাকটিস করব, এইটার বিষয়টা হচ্ছে তুমি এমনভাবে ম্যাথ করা ট্রাই করবা যেন বুয়েট ভর্তি পরীক্ষায় একটা বা দুইটা ম্যাথ যেগুলো অন্যরা পারবে না সেইগুলো তোমার হুবহু টাইপের মধ্যে কমন পড়ে যায়। তোমরা এখন নর্মালি একটা পেপার বা একটা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিচ্ছ, যখন অ্যাডমিশন টেস্টে বসবা
এতগুলা সাবজেক্ট, এতগুলা অধ্যায় যখন তুমি একবারে পরীক্ষা দিতে বসবা, তখন হায়ার ম্যাথে একটা প্রশ্ন যদি দেখার পরে মনে হয় যে এই টাইপটা মনে হয় আমি আগে কখনো করি নাই, এই যে তোমার মনে হইলো যে এই টাইপটা মনে হয় আমার হুবহু কমন পড়ে নাই বা আমি আগে কখনো করি নাই, এই ম্যাথ তোমার ওইখানেই শেষ। এই ম্যাথ তুমি আর ভর্তি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা না। মানে ওখানে যে একটা প্রেশার কাজ করে, তোমার যদি একবার মাথায় চলে আসে এই রকম ম্যাথ আমি আগে কখনো করি নাই, তো ওই ম্যাথ ওখানেই শেষ। ওইটা তুমি আর কভার করতে পারবে না, অ্যান্সার করে আর কিছু মিলাইতে পারবে না। কাজেই এমনভাবে প্র্যাকটিস করতে হবে বা এমনভাবে টাইপ কভার করতে হবে যেন হায়ার ম্যাথের 20টা ম্যাথে অন্তত 18 বা 19টা দেখার পরে মনে হয় যে এইটা আমি করছি এবং এই টাইপ আমার প্র্যাকটিস করা আছে। যখনই ম্যাথটা দেখার পরে মনে হবে এই টাইপটা আমার প্র্যাকটিস করা আছে, এই ম্যাথটা তখন তুমি ডিরেক্ট করে ফেলতে পারবা। তোমার এই কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্যই যত বেশি পসিবল তত বেশি টাইপ তোমার কভার করা উচিত। বোঝা গেল বিষয়টা? ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা ম্যাথও যদি এইরকম আসে যেটা দেখার পরে মনে হয় যে এই রকম টাইপ মনে হয় আমি আগে আর কখনো করি নাই, সেই ম্যাথটা যত সহজই হোক পরীক্ষায় অ্যান্সার করার চান্স ওখানেই 50% চলে যাবে, একদম গ্যারান্টি ওখানেই চলে যাবে। কাজেই এমনভাবে পড়তে হবে যেন এমন কোনো টাইপ পরীক্ষায় না থাকে যেটা দেখে মনে হবে এরকম আমি আগে কখনো করিই নাই, এরকম মনে হইতে দেওয়া যাবে না। তো আমরা সেইভাবে কভার করেই পড়াবো যেন একদম অ্যাটলিস্ট টাইপ আনকমন বা কোনো এরকম প্রশ্ন না থাকে যেই টাইপের ম্যাথ তুমি করেই যাও নাই। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। তো আমরা যেহেতু প্রথমে শর্ট সিলেবাস টার্গেট করে পড়ব এবং অ্যাডমিশনও শর্ট সিলেবাসে হওয়ার পসিবিলিটি এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বেশি, তো আমরা আপাতত একদম বেসিক সহই পড়তে থাকবো। যে অধ্যায়গুলো প্রথম দিকে আমরা পড়তে থাকবো সার্কুলার আসার আগ পর্যন্ত চেষ্টা করবো একদম বেসিক থেকেই পড়ায় যাওয়ার, যাতে যাদের হায়ার ম্যাথ অপশনাল ছিল তারা তো অনেক দিন যাবত হায়ার ম্যাথের বাইরে আছে, তো ওরাও যেন একদম সুন্দর মতো বুঝতে পারে। ঠিক আছে, ওইভাবেই পড়াবো। ওকে, ঠিক আছে। কি লাইভ কেটে কেটে আসার তো কথা না ভাইয়া, লাইভ তো ঠিক আছে, লাইভ কেটে কেটে আসার তো কথা না। হ্যাঁ, ওকে, তো চলো আমরা শুরু করি। আর একটা সবাই প্রশ্ন করে যে ভাইয়া কোন বই থেকে প্র্যাকটিস করব, কিভাবে পড়বো? আচ্ছা, কথা যেহেতু বলতেছি আর একটু কথা বলেই নেই। কোন বই থেকে প্র্যাকটিস করব, কিভাবে পড়ব? বই যদি প্র্যাকটিস করতে যাও তাহলে কেতাবউদ্দিন স্যার, অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বই থেকে প্র্যাকটিস করতে পারো। একটা অধ্যায়ে যতগুলা টাইপের ম্যাথ আছে এই বইয়ে মোটামুটি সবগুলা টাইপ কভার করে দেয়া আছে। তো কেতাব স্যারের বইয়ে একটা অধ্যায় ভালো মতো শেষ করলে এইটা আইডিয়া করতে পারো যে না, এই অধ্যায়ের মোটামুটি সবগুলা টাইপ আমার কভার করা হয়েছে। এরপরে কেতাবউদ্দিন, বা তুমি যদি এতদিন যাবৎ যারা কেতাবউদ্দিন স্যারের বই একদমই পড়ো নাই, যদি এরকম হয় তুমি অন্য একটা পাবলিকেশনসের বই পড়ছো, তাহলে নতুন করে কেতাবউদ্দিন পড়ার চাইতে তুমি ওই বইটাই খুব ভালো করে শেষ করো। নতুন করে একটা বই শুরু করতে গেলে প্রথম দিকে বইয়ের সাথে পরিচিত হইতে হইতে অনেক টাইম চলে যাবে। তো তুমি যেটা পড়ো ওইটাই খুব ভালো করে শেষ করো। শেষ করার পরে কাজ হবে প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রশ্ন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে, ধরো আমি এইভাবে বলি, ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে তুমি প্রথমে বাসায় কেতাবউদ্দিন স্যারের বইয়ের সবগুলা টাইপের ম্যাথ করবা। তারপরে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যেই প্রশ্নগুলো আসছে সেই সবগুলা টাইপের প্রশ্ন তুমি সলভ করার চেষ্টা করবা। মানে এই প্রশ্ন ব্যাংক সলভ করলে যে প্রশ্নগুলো হুবহু কমন পড়ে যাবে তা না, বাট ওই টাইপের ম্যাথ পরীক্ষায় কমন পড়ে যাইতে পারে, একই টাইপ কমন পড়ে যাইতে পারে। এই প্রশ্ন ব্যাংক সলভ করার পরে তোমাদেরকে যে প্র্যাকটিস শিট দেওয়া হবে, প্র্যাকটিস শিটের ম্যাথগুলা প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, প্র্যাকটিস শিট যেটা দেওয়া হবে ওই ম্যাথগুলা প্র্যাকটিস করতে পারো। অথবা যারা অফলাইন কোচিংয়ে ভর্তি হইছো, তোমাদেরকে তো অফলাইন কোচিং থেকে আরও কি বলে লেকচার প্ল্যান, ওই যে কি বলে কনসেপ্ট বুক দেওয়া হয়েছে, ওই কনসেপ্ট বুকও চাইলে পড়তে পারো। বাট প্রথমে তুমি একটা মেইন বই ভালো করে পড়বা, এইটা তোমার মেইন হাতিয়ার। মেইন বই ভালো করে পড়বা, এরপরে তুমি ওই অধ্যায়ের প্রশ্ন ব্যাংক সলভ করবা। তারপরে এক্সট্রা প্র্যাকটিস যত বেশি পসিবল, তত বেশি প্র্যাকটিস করা লাগবে। ওকে, ঠিক আছে। তো এতক্ষণ আমি একদম বেসিক জিনিসগুলো বললাম।
এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু চেক করি, তারপরে আমরা পড়া শুরু করব। ভাইয়া গণিতের প্রশ্নগুলো কি পেঁচায় দিতে পারে নাকি এখান থেকেই কমন পড়বে? দেখো, একদম কমন পড়ে যাবে এটা আশা করাও বোকামি, একদম হুবহু কমন পড়বে তা না, বাট একই টাইপের মধ্যে যেন কমন পড়ে এই জিনিসটাই হচ্ছে আমাদের টার্গেট। এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন এই টাইপগুলোর মধ্যে থেকেই পরীক্ষা আসে, বাট হুবহু কমন পড়ে বুয়েট ভর্তি পরীক্ষা এটা আশা করা উচিত না। ওকে, আপনার নেট কাইটা যাওয়ার তো কথা না ভাইয়া। ওকে, কেটে যাওয়ার তো কথা না, নেটওয়ার্ক তো ভালো আছে। আচ্ছা দেখি ভাই, অসুবিধা হওয়ার কথা না, চলো শুরু করি। অসুবিধা হওয়ার কথা না, চলো শুরু করি। তো প্রথমে একদম বেসিক থেকে শুরু করতেছি আমি। ম্যাট্রিক্সের প্রকারভেদ। 1 নম্বরে দেখো লেখা আছে সারি ম্যাট্রিক্স। 1 নম্বরে কি আছে? সারি ম্যাট্রিক্স আছে। সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? যে ম্যাট্রিক্সের একটি সারি থাকে তাকে বলে সারি ম্যাট্রিক্স। তো আগে প্রশ্ন আসতে পারে সারি, একটা ম্যাট্রিক্সের সারি কলাম কি? তো এইগুলো আচ্ছা বলেই দিই, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8 9। ধরো এটা একটা ম্যাট্রিক্স যার আকার হচ্ছে 3/3। 3/3 কেমনে বুঝলাম? এই দেখো বাম থেকে ডান এগুলোকে বলে সারি। 1টা 2টা 3টা, এই ম্যাট্রিক্সের সারি আছে 3টা। উপর থেকে নিচে এগুলোকে বলে কলাম। 1টা 2টা 3টা। তা এই ম্যাট্রিক্সে 3টা আছে সারি, 3টা আছে কলাম। তো এইটাকে আমরা এইভাবে প্রকাশ করি 3/3। যদি 2টা সারি 3টা কলাম থাকতো লিখতাম 2/3। প্রথমটা ইন্ডিকেট করতেছে সারির সংখ্যা, দ্বিতীয়টা ইন্ডিকেট করতেছে কলাম সংখ্যা, এবং প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি। এখন প্রথমেই যেটা আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকে, ধরো 1 2 3, এইটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকে তাকে বলে সারি ম্যাট্রিক্স। কলাম অনেকগুলো থাকতে পারে, বাট দেখো এখানে সারি কয়টা? শুধুমাত্র একটা। তো শুধুমাত্র একটা সারি থাকলে সেটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। এরপরে 2 নম্বরে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ভাইয়া কলাম ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকবে, দেখো 1 2 3, এইটাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো এখানে কিন্তু সারি আছে 3টা, 1টা 2টা 3টা, কিন্তু কলাম কিন্তু শুধুমাত্র একটা। এই যে দেখো কলাম কিন্তু শুধুমাত্র একটা। তো যেই ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকে সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এরপরে 3 নাম্বার দেখো। আচ্ছা আমার এখানে খালি কল চলে আসতেছে, আমি যেই সিম দিয়ে নেটওয়ার্ক ইউজ করতেছি ওই সিমে কল চলে আসতেছে, এই জন্য নেট মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। ওকে ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কি? আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান না হয়, সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান না হয় তাইলেই সেই ম্যাট্রিক্সকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। যেমন ধরো 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটাতে সারি আছে 2টা, কলাম আছে 3টা। দেখো সারি আছে 2টা, এই যে 2টা সারি 3টা কলাম। তো সারি এবং কলাম সংখ্যা সমান নয়, কাজে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? আয়তাকার ম্যাট্রিক্স। তোমরা খাতায় লিখো, সবাই খাতায় লিখে লিখে নোট করবা, পরীক্ষার আগে এই নোটটা তোমার অনেক কাজে দিবে, ভালো করে নোট করো। তো 3 নাম্বারটা শেষ। এরপরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, সারি এবং কলাম সংখ্যা সমান, সে ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। ধরো 1 2 3 4 5 6 7 8 9, সারি 3টা কলাম 3টা, 3টা সারি 3টা কলাম। তো কোনো একটা ম্যাট্রিক্সে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হইলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন পরেরটাতে আমরা যাই। সবাই কিন্তু নোট করো, হ্যাঁ বইয়ে সবই আছে, তবে একটু নিজে লিখে লিখে নোট করো। কেউ যদি বইয়ে আসে এইটা ভেবে না লিখে বসে থাকো তাইলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার চান্স থাকবে। খাতায় লিখে নোট করো, পরীক্ষার আগে এই নোটটা অনেক কাজে দিবে। অভেদক ম্যাট্রিক্স।
দেখো অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স কি? 5 নাম্বার, যেই ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর, আচ্ছা অভেদক ম্যাট্রিক্স পড়ানোর আগে আরও দু একটা ম্যাট্রিক্স দেখাইতে হবে, মিসিং করে গেছি। অভেদক ম্যাট্রিক্স দেখানোর আগে দাঁড়াও একটু ওয়েট, এখানে আমি সিরিয়ালটা একটু মিস হবে, সিরিয়ালটা মিস হবে, জাস্ট এ মিনিট। এইটা লিখার আগে, অভেদক ম্যাট্রিক্স লিখার আগে আগে কর্ণ ম্যাট্রিক্স, আমি ভুলবশত সিরিয়ালটা মিস করে ফেলছি, একটু দেখো। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা ছাড়া, ধরো এই যে এই বরাবর কর্ণগুলা ছাড়া, ধরো 1 2 3, বাকি সবগুলা ভুক্তি 0, সেই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। দেখো এই যে এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ, একটা ম্যাট্রিক্সের এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ, এবং এই কর্ণটা ছাড়া বাকি সবগুলা ভুক্তি যদি শূন্য হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এবং এখানে আরেকটা পার্ট আছে, সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্সেই মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি যদি সমান হয়ে যায়, ধরো 5 5 5, আহা এক্সট্রিমলি সরি, আমি যেই ফোনটা দিয়ে নেট ইউজ করতেছি কোনো কারণে ওই ফোনটাতে কেউ একজন ইচ্ছাপূর্বক কল দিচ্ছে কিনা আমি জানি না, বারবার জাস্ট ওই নাম্বারটাতেই কল আসতেছে, কেউ কি শত্রুতা করেই ক্লাস টাইমে কল দিচ্ছে কিনা আমি জানি না, একটু ওয়েট। দেখো স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে দেখো স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি যদি সমান হয় এবং বাকি সবগুলা ভুক্তি শূন্য হয়, দেখো তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। দেখো মুখ্য কর্ণ বরাবর, এখানে ছিল মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো ছাড়া বাকি সব শূন্য, এবং মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান হইতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নিয়ম ছিল না, বাট এখানে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি সমান, বাকি সবগুলা শূন্য, তো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এটা হইতে পারে সবগুলাই 5 অথবা সবগুলাই 2 অথবা সবগুলাই 3, সেম হইলেই সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা এরপরে আমরা যাব অভেদক ম্যাট্রিক্সে। এই সিরিয়ালটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তোমরা সিরিয়ালটা ঠিক করে নিও। এখন 5 আসবে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কোনটা হবে? ধরো একটা স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি তো সমান হবে, বাকি সবগুলো হবে 0, এবং সমান হওয়ার ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি যদি এক্স্যাক্টলি 1 হয়, মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি এক্স্যাক্টলি 1, বাকি সবগুলা 0, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। তখন সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? অভেদক ম্যাট্রিক্স। খুবই সুন্দর জিনিস, এইটা আমাদের খুব কাজে লাগবে। অভেদক ম্যাট্রিক্স ইংলিশ হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এটাকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয়। অভেদক ম্যাট্রিক্সকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা যে এখানে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পড়তেছি সবগুলাই কিন্তু বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। মনে রাখবা এই যে বর্গ ম্যাট্রিক্সের পর থেকে আমরা এখানে যতগুলা ম্যাট্রিক্স পড়ব সবগুলাই বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। আয়তাকার ম্যাট্রিক্স আগেই শেষ, সবগুলা নিচে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে আমরা যা পড়ব সবগুলার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা হবে সমান। এখন খেয়াল করে দেখো এই যে একটা অভেদক ম্যাট্রিক্স, অবশ্যই এটা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, কারণ এটা বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ। তাহলে এটার মাত্রা কি হবে? 3/3। এখন সারি আর কলাম সংখ্যা যেহেতু সেম, এটাকে তো দুইবার লেখার দরকার পড়ে না, তো এইটাকে সিম্পলি এইভাবে লেখা হয় I3। I3 মানে হচ্ছে এমন একটা অভেদক ম্যাট্রিক্স যা সারির সংখ্যা 3টা, কলাম সংখ্যা 3টা। তোমাকে যদি বলে I2 নির্ণয় করো, I2 কি হবে? I2 হবে এমন একটা অভেদক ম্যাট্রিক্স যা সারির সংখ্যা 2টা, কলাম সংখ্যা 2টা। দ্যাট মিনস এইটা হবে, দেখো মুখ্য কর্ণ বরাবর সবগুলো 1, বাকি সবগুলো
0। ওকে ফাইন। তো এরপরে দেখো অভেদক ম্যাট্রিক্সের পরে আছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স 6। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণ এবং উপরের ভুক্তিগুলো ছাড়া, ধরো 1 2 3 4 5 6, এই দেখো মুখ্য কর্ণ এবং উপরের ভুক্তিগুলো ব্যতীত নিচের সবগুলা ভুক্তি হয়ে যাবে 0। দেখো এই যে মুখ্য কর্ণ এবং তার উপরের ভুক্তিগুলা দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকাও, ধরো এই যে মুখ্য কর্ণ এবং তার উপরের ভুক্তিগুলা দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকাইলা, এবং ওই ত্রিভুজ ব্যতীত নিচে যেই ভুক্তিগুলো আছে ওগুলা যদি সবগুলা 0 হয়ে যায় তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার। এবং এখানে এই জিনিসটা অনেকেই বুঝে না বা অনেকে এটা জানে না যে আসলে উপরের সবগুলা যে অশূন্য হইতে হবে তা না। এখানে ধরো এইটা শূন্য হইলেও সমস্যা নাই, ধরো এইটা শূন্য তাও এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে, ধরো এইটাও শূন্য তাও ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে, কোনো অসুবিধা নাই। বাট এই উপরেরগুলোর মধ্যে সবগুলা 0 না হইলেই হবে, এখানে এটা 0 হবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা এবং উপরেরগুলা ছাড়া নিচের 3টা 0 হইতে হবে। এই 3টা 0 হইলেই সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উপরেরগুলা 0 হইতে পারবে, অন্য কিছু হইতে পারবে, সেটা আমার কোনো সমস্যা নাই, খালি নিচের 3টা মাস্ট 0 হইতে হবে। এই 3টা কি হইতে হবে? মাস্ট 0 হইতে হবে। এরপরে 7 নম্বরে আমরা কি দেখব? 7 নম্বরে দেখব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো নিম্ন ত্রিভুজাকার, তো নাম শুনেই বুঝে ফেলছো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকারে কি হবে? এইখানে যেটা হবে মুখ্য কর্ণ এবং নিচের ভুক্তিগুলা ছাড়া উপরের সবগুলা ভুক্তি 0 হবে। এই যে দেখো মুখ্য কর্ণ এবং নিচের ভুক্তিগুলা ব্যতীত উপরের সবগুলা ভুক্তি হবে 0। এই 3টা যদি 0 হয় তখনই আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বাট উপরের গুলা যে সব মানে নিচের গুলা যে শূন্য ছাড়া অন্য কিছু হইতে হবে তা না, এখানেও শূন্য থাকতে পারবে বাট সবগুলা শূন্য হওয়া যাবে না, আর উপরের 3টা শূন্য হইতে হবে, তখন আমরা এটাকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে ফাইন, আশা করি বোঝাইতে পারছি। শোনো, যেহেতু এইবারও বুয়েট ভর্তি পরীক্ষা 2 স্টেপে হওয়ার চান্স আছে, প্রথমে এমসিকিউ তারপরে রিটেন। তো এমসিকিউ এর জন্য কিন্তু এইগুলা অবশ্যই ভালো করে পড়তে হবে। একটা এমসিকিউ যদি এইরকম একটা সংজ্ঞা থেকে চলে আসে এবং সেইটা যদি তুমি না পারো তাহলে কিন্তু সর্বনাশ, বাকি সবাই পারবে তুমি পারবা না, তখন কিন্তু একদম ঘোর বিপদ হয়ে যাবে। এখন দেখো এই যে অনুভূমিক বা আনুভূমিক ম্যাট্রিক্স 8 নাম্বার। আনুভূমিক ম্যাট্রিক্স, আনুভূমিক ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? কোনো একটা ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা সারি সংখ্যার চাইতে বেশি হয়, কোনো একটা ম্যাট্রিক্সে যদি কলাম সংখ্যা সারি সংখ্যার চাইতে বেশি হয় তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো কি? কে কি কমেন্ট করতেছ ভাইয়া? একটু জাস্ট ইংলিশ টার্মগুলো বলে দিন। আহারে ইংলিশ টার্ম তো সবগুলো আমি নিজেও জানি না, এখানে কি ইংলিশ ভার্সনে অনেকে আছে? ইংলিশ টার্মগুলো তো আমার খেয়াল নাই। আচ্ছা এক্সট্রিমলি সরি, নেক্সট ক্লাস থেকে তাহলে ইংলিশ টার্মগুলো একটু দেখে রাখা লাগবে। ইংলিশ ভার্সনে কেউ থাকলে তো ঝামেলা, আমি তো ইংলিশ টার্মগুলো চেক করে নেই অনেকদিন যাবত, খেয়াল নাই। দেখো যদি কোনো একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম নাম্বার অফ রো এর চাইতে বেশি হয় তখন সেটাকে বলা হয় আনুভূমিক ম্যাট্রিক্স। যেমন ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, খেয়াল করে দেখো এখানে কলাম আছে 3টা, সারি হচ্ছে 2/3, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3, সারি 2টা কলাম 3টা, অর্থাৎ খেয়াল করে দেখো এই যে কলাম সংখ্যা সারি সংখ্যার চাইতে বেশি, তো এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে আনুভূমিক ম্যাট্রিক্স। মনে রাখবা, কলাম সংখ্যা যদি সারি সংখ্যার চাইতে বেশি হয় সেটাকে বলে আনুভূমিক ম্যাট্রিক্স। তারপর 9 নাম্বার হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স হচ্ছে উল্টা, সারির সংখ্যা যদি কলাম সংখ্যার চাইতে বেশি হয় তখন সেটাকে বলা হয় উলম্ব ম্যাট্রিক্স। যেমন ধরো 1 2 3 4 5 6, 3/2 একটা ম্যাট্রিক্স, সারির সংখ্যা 3টা কলাম 2টা, তাহলে এটা কি হবে? এইটা হবে উলম্ব ম্যাট্রিক্স, এইটা হবে উলম্ব ম্যাট্রিক্স। এরপরে 10 হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি হবে?
শোনো, এখন প্রথম দিকে যেই সংজ্ঞাগুলো পড়াইতেছি এগুলো মোটামুটি সবাই জানো, বাট একটু পরে দেখবা এমন সংজ্ঞাগুলো আসতেছে যেগুলো হয়তো তুমি আগে কখনো পড়ো নাই। এই জন্য সবাই সিরিয়াল ওয়াইজ একটু কষ্ট করে নোট করতে থাকো। পরীক্ষার আগে যখন তুমি রিভিশন দিবা তখন এই নোটগুলো তোমাকে অনেক হেল্প করবে। এখন মনে হইতে পারে যে এইগুলো তো সব বইয়ে সিরিয়াল ওয়াইজ আসেই, বইয়ে তো সব কিছুই আছে ভাইয়া, কিন্তু পরীক্ষার আগে যখন তুমি রিভিশন দিবা তখন তোমার নোট খাতার উপরে আর অন্য কিছুই তোমাকে হেল্প করবে না, এটা মনে রাখতে হবে। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সবগুলা উপাদান শূন্য, যে ম্যাট্রিক্সের সবগুলা উপাদান শূন্য সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। যেমন এটা একটা 3/3 শূন্য ম্যাট্রিক্স, তার সারির সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যা হচ্ছে 3টা। এরপরে 11তে কি আছে? 11তে আছে শূন্যঘাতী। এই শূন্যঘাতীর কিন্তু 3টা নাম, একটা হচ্ছে অক্ষম বা বিনাশী, অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স, অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। খুবই সহজ জিনিস। নর্মালি আমরা এতদিন কি পড়ে আসছিলাম, ধরো একটা ম্যাট্রিক্স এ, যে কোনো একটা ম্যাট্রিক্স এ, যদি এটাকে স্কোয়ার করলে শূন্য ম্যাট্রিক্স চলে আসে। একটা উদাহরণ দিয়ে দিই, ধরো 1 - 1 1 - 1 1 - 1, এই যে একটা ম্যাট্রিক্স 1 - 1 1 - 1, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি স্কোয়ার করো, স্কোয়ার করার পরে যদি এ স্কোয়ার সমান শূন্য, শূন্য মানে শূন্য ম্যাট্রিক্স চলে আসে, তখন এইটাকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে জানি। বাট আসলে যে সবসময় শুধুমাত্র এ স্কোয়ার = 0 হইতে হবে তা কিন্তু না। আমরা অনেক সময় এটা ভুল জানি যে একটা ম্যাট্রিক্স আছে তাকে স্কোয়ার করলেই সেটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, না। এখানে আসলে ঘটনাটা ঘটতেছে কি, এইটার যে বেসিক জিনিস সেটা হচ্ছে a টু দি পাওয়ার k = 0 এবং a টু দি পাওয়ার k - 1 যদি নট ইকুয়ালস টু 0 হয়। দেখো, a টু দি পাওয়ার k = 0 এবং a টু দি পাওয়ার k - 1 নট ইকুয়ালস টু 0 হইলে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটু আগে লিখো তারপরে বুঝাইতেছি। শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক হচ্ছে কে, যার সূচক কে, যার সূচক কে। খেয়াল করে দেখো, আমরা এই মিসকনসেপশনটা থেকে বের হইতে চাই। নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার k = 0 এবং a টু দি পাওয়ার k - 1 যদি নট ইকুয়ালস টু 0 হয়, তখন একে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক হচ্ছে কে। একটু ভালো করে বোঝো। ধরো একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ, আমি একটা ম্যাট্রিক্স লিখে দেই, বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারবা। 2 0 - 4 3 0 0 1 0 - 2, এই ম্যাট্রিক্সটা তুমি যদি এটাকে এ স্কোয়ার করো, এ স্কোয়ার কিন্তু 0 হবে না। এইটাকে এ স্কোয়ার করলে পরে এটা কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে, মানে 0 হবে না। তার মানে এটা কি শূন্য ম্যাট্রিক্স না, সরি শূন্যঘাতী ম্যাট্রিক্স নয় এইটা। অনেকে বলবে, ধরো পরীক্ষায় যদি আসে যে এইটাকে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, অনেকে বলবে যে না, কেন, এ স্কোয়ার 0 হয় নাই। বাট এইটাকে তুমি যদি এ কিউব করো, এ কিউব করো, এ কিউব করলে কিন্তু 0 চলে আসবে। এইটাতে এ কিউব করলে 0 চলে আসবে। দেখো, এ কিউব হচ্ছে 0, এ স্কোয়ার নট ইকুয়ালস টু 0। এই যে এটাই তো শূন্য ম্যাট্রিক্স, সরি শূন্যঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এই যে দেখো, এ টু দি পাওয়ার k হবে 0, এ টু দি পাওয়ার k - 1 হবে নট ইকুয়ালস টু 0। k - 1 মানে হচ্ছে পাওয়ার 1 কম, তো এ টু দি পাওয়ার 3 হয়েছে 0, এ স্কোয়ার নট ইকুয়ালস টু 0। মানে এখানে যদি হয়তো এ টু দি পাওয়ার 5 = 0, এখানে হয়তো এ টু দি পাওয়ার 4 নট ইকুয়ালস টু 0। এখানে পাওয়ার যা থাকবে এখানে পাওয়ার থাকবে তার চেয়ে 1 কম। অর্থাৎ এইটাও কিন্তু একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এই যে এ ম্যাট্রিক্সটা, এটাও একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক, শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক হচ্ছে 3, সূচক 3। এই যে ভালো করে বোঝো, শুধু এ স্কোয়ার ইকুয়ালস টু 0 হইলে যে শূন্যঘাতী তা কিন্তু না। যে কোনো একটা ম্যাট্রিক্সে পাওয়ার যাই হোক না কেন, ধরো এ টু দি পাওয়ার 3 = 0, বাট তার আগের পাওয়ারটা নট ইকুয়ালস টু 0। যদি আগেরটা 0 হয়ে যায় তাহলে তো আর পরেরটা এখানে আমার নেওয়ার কোনো বিষয়ই নাই। তাইলে এ টু দি পাওয়ার 3 = যদি 0 হয়, আমরা বলবো এ ম্যাট্রিক্সটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক হচ্ছে 3। বোঝা গেল? যদি এইরকম হয়, ধরো একটা ম্যাট্রিক্স এইরকম, এ টু দি পাওয়ার 9 = 0 এবং এ টু দি পাওয়ার 8 নট ইকুয়ালস টু 0, তাইলে এ ম্যাট্রিক্স হবে শূন্যঘাতী, শূন্যঘাতী যার সূচক 9।
তার সূচক কত 9। জাস্ট এখান থেকে এই টাইপের একটা এমসিকিউ কিন্তু আসতে পারে, যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তোমাকে বললো এটা কত শূন্য ঘাতি হইলে এটা সূচক কত, বা কত সূচকের শূন্য ঘাতি। তো এক একটা এমসিকিউ কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় 1 নাম্বার না, বিশাল নাম্বার ক্যারি করে। এক একটা এমসিকিউ বিশাল নাম্বার ক্যারি করবে। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। 12তে আছে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। আবার বলতেছি, প্রিলি পরীক্ষায় মানে এমসিকিউ টেস্টে এই সংজ্ঞাগুলা থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স কি বা কখন হবে? ধরো একটা ম্যাট্রিক্স এ, তো যদি এইরকম হয় যে a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়ালস টু আবার a হইতেছে, a টু দি পাওয়ার k প্লাস 1 সমান আবার k হইতেছে, তখন a কে বলা হবে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, যার পর্যায় হচ্ছে k। তো a কে বলা হবে একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে k, যার পর্যায় কে। আমি একটু ব্যাখ্যা করি। ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিলা এ, তাকে তুমি এ স্কোয়ার করলা, এ কিউব করলা, এ টু দি পাওয়ার 4 করলা, এ টু দি পাওয়ার 5 করলা, দেখা গেল কি এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আবার এ হয়ে গেছে। এ টু দি পাওয়ার 5 করার পর সেটা আবার এ হয়ে গেছে। তো এ টু দি পাওয়ার 5কে আমি কীভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু এ। তার মানে এই যে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 4, যার পর্যায় হচ্ছে 4। তো এই জিনিসটা আসলে পর্যায় 4 মানে কি? পর্যায় 4 মানে হচ্ছে এই এ জিনিসটাকে 4 বার গুণ করলে আবার আগের জিনিসটাই পাওয়া যাবে। এই যে এখানে এ আছে না, একে তুমি যদি 4 বার এ দিয়ে গুণ করো, এ এর সাথে 4 বার এ গুণ করলে হবে এ টু দি পাওয়ার 5, রাইট? তো 4 বার গুণ করার পরে আবার সেম জিনিস আসতেছে, ছিল 1, মনে করো শুধু এ মানে তো পাওয়ার 1, তাই না? তো ছিল পাওয়ার 1, হইছে 5, তো কয়বার গুণ করা লাগছে? 4 বার। তো 4 বার গুণ করলে আবার সেম জিনিস আসতেছে। তো এইটা হচ্ছে এমন একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স যেখানে প্রতি 4 বার গুণ করলে আগের জিনিসটাই রিপিট হইতে থাকে। তো এইখানে যদি এইটা হয় তাহলে দেখবা লাস্টে গিয়ে এই যে এ সমান এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 13, সবগুলা সেম হইতেছে এ টু দি পাওয়ার 17। এই যে দেখো, এটার পর্যায় 4 মানে প্রতি 4 বার গুণ করার পর সেম ভ্যালু আসতে থাকবে। এ টু দি পাওয়ার 5 হবে এর সমান, এ টু দি পাওয়ার 9 হবে এর সমান, এ টু দি পাওয়ার 13। তার মানে এটা একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 4। পর্যায় কত? 4। আশা করি বোঝা গেল। এরপরে যেটা দেখব সেটা কি? আচ্ছা, 12টা শেষ। এরপরে 12টার পরে আমরা আবার আরও অনেকগুলা পড়ব, আরও অনেকগুলা পড়তে হবে। প্রথম দিকে একটু সংজ্ঞাগুলা পড়ে নেই, তাইলে এগুলা কোনো ভুল হবে না। একটু খাতায় তুলে নোট কইরো, হ্যাঁ, খাতায় তুলে নোট কইরো। এখন মাত্র যে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স পড়লাম, এই পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্সের বেলায় যদি এইরকম হয় যে একটা ম্যাট্রিক্সকে এ স্কোয়ার করলেই এ এর সমান হয়ে যায়। ধরো একটা ম্যাট্রিক্সকে সিম্পলি স্কোয়ার করলেই এ এর সমান হয়ে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান এ। এইখানে কে এর মান যদি 1 হয়, কে এর মান 1 হলে তখন সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। কে এর মান যদি তুমি এখানে 1 বসাও তাহলে কি হবে? এটা হবে না এ স্কোয়ার সমান এ, অর্থাৎ একটা ম্যাট্রিক্সে এ স্কোয়ার সমান যদি এ হয় সেটাকে আমরা কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স। তো 13 নাম্বারটার নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তোমরা লিখো, নাম সহ লিখো, সমঘাতী ম্যাট্রিক্স। তারপর 14 নাম্বারটা হচ্ছে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট, আমাদের খুবই কাজে লাগবে। কোনো একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম, মানে সারি এবং কলাম তুমি যদি ইন্টারচেঞ্জ করে দেও তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাকে বলে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9। তো
তো এখন এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে এটি, বিম্ব ম্যাট্রিক্স ইংলিশ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই জন্য এটাকে এটি অথবা এ প্রাইম দিয়ে প্রকাশ করে। এ উপরে ক্যাপিটাল টি অথবা এ উপরে প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে বের করা হয়? সারিগুলাকে কলাম এবং কলামগুলাকে সারিতে ইন্টারচেঞ্জ করা হয়। যেমন ধরো এখানে 1 2 3 এটা ছিল প্রথম সারি, আমি এটাকে এখানে প্রথম কলাম বানিয়ে দিলাম। এখানে 4 5 6 ছিল দ্বিতীয় সারি, আমি এইটাকে দ্বিতীয় কলাম বানিয়ে দিলাম। 7 8 9 ছিল তৃতীয় সারি, এটাকে আমি তৃতীয় কলাম বানিয়ে দিলাম। তো এইভাবে যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম ইন্টারচেঞ্জ করে দিলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। প্রকাশ করা হয় এ উপরে টি বা এ এর উপর প্রাইম চিহ্নের সাহায্যে। ওকে ফাইন। তো এরপরে চলো এখন আমরা সামনের দিকে আগাইতে থাকবো, যেগুলো হয়তো আগে থেকে অনেকে পড়া নাও থাকতে পারে। এতক্ষণ পর্যন্ত যা পড়াইতেছি এগুলো অনেকেরই হয়তো আগে থেকেই পড়া, বাট হতাশ হওয়ার কিছু নাই, সবগুলা টাইপ কভার করে আগাবো। যদি একটু নোট করে পড়ে আগাও তাইলে এক সময় গিয়ে দেখা যাবে সুন্দর একটা নোট খাতা হয়ে যাচ্ছে, পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিয়ে গেলেই হবে। এখন হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স নিজের খাতায় রিভিশন দিলে অন্য একটা পড়া তুমি যে কোনো একটা বই বা একটা স্লাইড থেকে যত দ্রুত পড়তে পারবা, নিজের খাতা থেকে রিভিশন দিলে লাস্টে সময় তার অর্ধেক লাগবে। তুমি যখন শেষে রিভিশন দিবা পরীক্ষার আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তখন তোমার নোট খাতা তোমাকে অনেক বেশি হেল্প করবে, কিন্তু এগুলো মনে রাখো। তো প্রতিসম ম্যাট্রিক্স খুবই সহজ জিনিস। ধরো একটা ম্যাট্রিক্স এ, এটাকে ট্রান্সপোজ করলে যদি আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায় তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আবার বলতেছি, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দিই, ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 1 2 3 4 5 2 4 5 6, এই যে দেখো এই যে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার তুমি যদি সারি কলাম ইন্টারচেঞ্জ করো, খেয়াল করে দেখো, এ ট্রান্সপোজ করো, প্রথম সারিকে তুমি প্রথম কলাম বানিয়ে দাও, দেখবা আসছে 1 2 3। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানিয়ে দাও 2 4 5। তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানিয়ে দাও 3 5 6। খেয়াল করে দেখো দুইটা সেম। এ এবং এ ট্রান্সপোজ, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে। তো প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এই যে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তো মনে রাখবা যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ এবং এ ট্রান্সপোজ এই দুইটা যদি তুমি যোগ করো, যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে এই দুটো যদি সমান হয়, আমি আবার বলতেছি, একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়, এই যে প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে সেই প্রতিসম ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করলে সেটাও একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। এইটাও একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। একটু মনে রাখো, এগুলো এমসিকিউতে আসতে পারে। কোনো একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয় তো সেই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাও প্রতিসম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? তো এরপরে আমরা দেখব বিপ্রতিসম ম্যাট্রিক্স। 16 বিপ্রতিসম। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো যে এ এবং এটি যোগ করলে দেখবা যে ম্যাট্রিক্সটা আসছে সেটাও প্রতিসম ম্যাট্রিক্স হবে। এরপরে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স একই রকম, খালি পার্থক্য হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটার ঋণাত্মক মান পাওয়া যায় তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে বিপ্রতিসম বা বক্র প্রতিসম। এটাকে বিপ্রতিসম নামেও ডাকা হয়, বক্র প্রতিসম নামেও ডাকা হয়। তো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি তার ঋণাত্মক মান পাওয়া যায়, অর্থাৎ মাইনাস এ পাওয়া যায়, ধরো একটা ম্যাট্রিক্স ছিল এ, এই এ ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করছো, পাওয়া গেছে মাইনাস এ, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। চলো উদাহরণ দেখি, উদাহরণ কেমন হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে, একটা ম্যাট্রিক্স যদি বিপ্রতিসম হইতে চায় তাহলে অবশ্যই তার মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি হইতে হবে 0
একটা ম্যাট্রিক্স যদি বি প্রতিসম বা বক্র প্রতিসম হইতে চায়, এই জিনিসটা মনে রাখো। এইটা এমসিকিউ আসতে পারে, বা এই টাইপ থেকে একটা এমসিকিউ ভার্সিটি পরীক্ষায় আসতে পারে। কীরকম? একটা ম্যাট্রিক্স যদি বি প্রতিসম হইতে চায় তাহলে অবশ্যই তার মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি হইতে হবে 0। মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি হইতে হবে 0। এইখানে যদি তুমি 1 নেও, এখানে নিতে হবে -1। এইখানে যদি 2 নেও, এখানে -2। এইখানে যদি 3 নেও, এইখানে -3। ভালো করে বুঝছো? একটা ম্যাট্রিক্স বক্র প্রতিসম বা বি প্রতিসম হইতে হইলে তার মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি হইতে হবে 0, এবং বাকি যে ভুক্তিগুলো, এখানে 1 হইলে এখানে হবে -1, এখানে 2 হইলে এখানে -2, এখানে 3 হইলে এখানে -3, বা এখানে -1 হইলে এখানে +1, এখানে -2 হইলে এখানে +2, এখানে -3 হইলে এখানে +3, এই রকম হবে। কেন? এখন দেখো, এটাকে তুমি যে ট্রান্সপোজ করো, এই ম্যাট্রিক্সটাকে তুমি যে ট্রান্সপোজ করো, কি হবে? 0 প্রথম সারিটাকে বানাই দাও প্রথম কলাম, দ্বিতীয় সারিটাকে বানাই দাও দ্বিতীয় কলাম 1 0 -3, তৃতীয় সারিটাকে বানাই দাও তৃতীয় কলাম 3 2 3 0। এখন দেখো, এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, এই ম্যাট্রিক্সটা থেকে একটা মাইনাস কমন নিলে কি থাকে? 0 -1 -2 1 0 -3 2 3 0। খেয়াল করে দেখো, একদম হুবহু আগের ম্যাট্রিক্সে চলে আসছে, শুধু সামনে একটা মাইনাস। এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা হুবহু সেম, শুধু পার্থক্য হচ্ছে সামনে একটা মাইনাস আছে। অর্থাৎ এই যে আমি এ ট্রান্সপোজ করলাম, এ ট্রান্সপোজ কার সমান হয়েছে? -a এর সমান হয়েছে। তো এই যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সের ঋণাত্মক মান পাওয়া যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। এবং এই জিনিসটা মনে রাখা লাগবে যে বি প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি শূন্য হবে। খাতায় লিখে রাখো, বি প্রতিসম ম্যাট্রিক্স হইতে হইলে, একটা ম্যাট্রিক্স যদি বি প্রতিসম হইতে চায়, অবশ্যই তার মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি শূন্য হইতে হবে। যদি সবগুলা ভুক্তি শূন্য না হয়, তাইলে এখানে কখনো তুমি বি প্রতিসম ম্যাট্রিক্স তৈরি করতে পারবা না। তুমি ট্রাই করে দেখো, এই মুখ্য কর্ণের সবগুলা 0 না দিয়ে তুমি কখনো বি প্রতিসম ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারবা না। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে এ যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ এইটাও বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এ যদি কোনো বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তো এ মাইনাস এ ট্রান্সপোজ এটাও কি হবে? এইটাও হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। খুবই সুন্দর সুন্দর আরও সামনে কিছু সংজ্ঞা শিখবো। এই ছোট ছোট জিনিসগুলা খাতায় নোট করে রাখো, কারণ পরীক্ষার আগে এগুলো রিভিশন না দিয়ে গেলে মনে থাকে না। এই যে এই টাইপটা মুখ্য কর্ণের সবগুলো 0 হইতে হয়, এগুলো যদি তোমার নোট খাতায় লেখা না থাকে, পরীক্ষার আগে রিভিশন না দিয়ে গেলে মাথায় তখন আর কাজই করতেছে না। এখন যেটা দেখবো সেটা হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, লম্ব বা লম্বিক। আচ্ছা, এটার ইংলিশ নামটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো লম্বিক ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি আই পাওয়া যায়। ধরো জিনিসটা এরকম, আমরা তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখে আসি। ধরো একটা ম্যাট্রিক্স এ এর সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স তুমি গুণ করলা এ ইন্টু এটি, অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে এ গুণ করলে যদি আই পাওয়া যায়। আই কি ছিল? আই ছিল অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো যদি আই পাওয়া যায়, এই শর্তটা যদি মেনে চলে, তখন এ ম্যাট্রিক্সকে বলা হবে লম্ব বা লম্বিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে তখন বলা হবে লম্ব বা লম্বিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তোমরা বাসায় ট্রাই করে দেখো, এবং আমি একটা এক্সাম্পল লিখে দেই, তুমি ট্রাই করে দেখতে পারো। এক্সাম্পলটা হচ্ছে cos θ sin θ মাইনাস sin θ cos θ, মাইনাস sin θ cos θ, cos θ sin θ মাইনাস sin θ cos θ। তুমি এই ম্যাট্রিক্সটাতে যদি এ এর সাথে এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজের সাথে এ গুণ করো, তাহলে দেখবা চলে আসছে 1 0 0 1, যেটা কিনা I2। এটা I2 মানে কি? মানে একটা অভেদক ম্যাট্রিক্স যার সারির সংখ্যা 2টা, কলাম সংখ্যা
দুইটা। তো এই রুলটা বা এই শর্তটা মেনে চললে একটা ম্যাট্রিক্সকে আমরা লম্ব বা লম্বিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এবং অর্থোগোনাল ম্যাট্রিক্সের বেলায় যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, যে কোনো ম্যাট্রিক্স বলতে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে তার বিপরীত ম্যাট্রিক্সের সমান। এই জিনিসটা মনে রাখো। তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে এই ম্যাট্রিক্সটা লম্বিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ, ধরো তোমাকে বললো তার ইনভার্স বের করো, তো ইনভার্স বের করার জন্য যে লং প্রসিডিউর আছে, আমার কিন্তু সেই লং প্রসিডিউর দিয়ে করার দরকার নাই। সিম্পলি আমি ট্রান্সপোজ বের করেই বলে দিব এর ইনভার্স হচ্ছে এইটা। কেননা লম্বিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্সের বেলায় কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়। তো এই কন্ডিশনটা মনে রাখো। তাইলে বড় একটা ম্যাথ তুমি ছোট মানে এমসিকিউতে ধরো একটা বড়, যদিও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, ক্যালকুলেটর দিয়ে তো ডিরেক্ট করেই ফেলা যায়, বাট যেগুলোতে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করা যাবে না ওগুলাতে কিন্তু এই সুন্দর ছোট ওয়েটা দিয়ে একটা বড় ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলা সম্ভব। এরপরে হচ্ছে উৎঘাতিক বা অভেদঘাতী ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে অভেদঘাতী বা উৎঘাতিক ম্যাট্রিক্স। অভেদঘাতী বা উৎঘাতিক ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ধরো এ, এটাকে স্কোয়ার করলে যদি ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, এটা নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি এই অভেদক ম্যাট্রিক্স বা আই পাওয়া যায় তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় অভেদঘাতী বা উৎঘাতী ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ লিখে দেই, উদাহরণ হচ্ছে 2 3 -1 -2। তুমি যে এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে দেখবে এটা চলে আসছে, কি চলে আসছে 1 0 0 1। অভেদক ম্যাট্রিক্স এটা হচ্ছে I2 মানে 2/2 আকৃতির একটা অভেদক ম্যাট্রিক্স। তো তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে উৎঘাতিক বা অভেদঘাতী ম্যাট্রিক্স। তো এরপরে আমরা দেখব অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স সবাই নোট করবা, যথেষ্ট টাইম পাচ্ছ লিখার, আমি ধীরে ধীরেই পড়াচ্ছি। প্রথম ক্লাসটা ম্যাট্রিক্স নির্ণায়কের একদম বেসিক সহই পড়াবো, যেহেতু প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার একটা ভালো চান্স আছে এইবারও। তো প্রথম ধাপ পেরুইতে হইলে সব ডিটেলস পড়তে হবে, এবং শর্ট সিলেবাসে যদি এক্সামটা হয় একদম ইন ডিটেলস পড়া না থাকলে পরীক্ষায় টিকা কিন্তু টাফ হয়ে যাবে। অনুবন্ধী ম্যাট্রিক্স, তো অনুবন্ধী ম্যাট্রিক্সে অবশ্যই জটিল উপাদান থাকবে। একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার জন্য সেই ম্যাট্রিক্সে অবশ্যই জটিল সংখ্যা থাকতে হবে। এতক্ষণ আমরা সব বাস্তব সংখ্যা পড়ে আসছি, এখন একটা ম্যাট্রিক্সে যদি তার অনুবন্ধী ম্যাট্রিক্স থাকতে চায় অবশ্যই ম্যাট্রিক্সে জটিল উপাদান থাকতে হবে। কীরকম? ধরো একটা ম্যাট্রিক্স এ, ধরো এরকম 2 + 3i 4 - 3i 6 7 + 7, ধরো মাইনাস দিলাম এখানে 7 - 2i 9 7 8 + 3i -9i অথবা +9i। এই যে একটা ম্যাট্রিক্স, দেখো এখানে আই কি জটিল সংখ্যা। তো একটা জটিল সংখ্যা যদি দেখতে এরকম হয় a + ib, যারা জটিল সংখ্যা অধ্যায় পড়ছো জানো, যারা জানো না মোটামুটি একটু দেখে রাখো। এখন জটিল সংখ্যা অধ্যায়টা আমরা বহুপদীর আগে আরেকটু রিভিউ করব, এখানে অত রিভিউ করার দরকার নাই, খালি একটু বুঝলেই হবে। a + ib এটা একটা জটিল সংখ্যা হইলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a - ib। a + ib এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a - ib। যেমন তোমাকে যদি বলে 2 + 3i, 2 + 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 - 3i। আর অনুবন্ধী জটিল সংখ্যাগুলোকে নর্মালি একটা জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করে এবং তার অনুবন্ধী সংখ্যাকে z প্রাইম দিয়ে বা z বার দিয়ে প্রকাশ করে। ধরো একটা জটিল সংখ্যা -2i, তো এইটার অনুবন্ধী কী হবে? -2i মানে হচ্ছে 0 - 2i, তো এইটার অনুবন্ধী হবে 0 + 2i। তো 0 তো আর লেখা লাগে না, শুধু 2i লিখলেই চলে। তো এখন খেয়াল করে দেখো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? 2 + 3i এর জায়গায় হবে 2 - 3i। আর যেগুলো বাস্তব উপাদান, শোনো এই যে 4 6 7 9 এগুলা কিন্তু চেঞ্জ হবে না। অনুবন্ধী ম্যাট্রিক্সে শুধুমাত্র জটিল সংখ্যাগুলোর অনুবন্ধী বসবে, কিন্তু বাস্তব সংখ্যা যেগুলো আছে ওগুলা চেঞ্জ হবে না।
টু প্লাস থ্রি আই এর জায়গায় হবে টু মাইনাস থ্রি আই, মাইনাস থ্রি আই এর জায়গায় হবে প্লাস থ্রি আই, সেভেন মাইনাস টু আই এর জায়গায় হবে সেভেন প্লাস টু আই, নাইন নাইনই থাকবে, এইট প্লাস থ্রি আই এর জায়গায় হবে এইট মাইনাস থ্রি আই, প্লাস নাইনের জায়গায় হবে মাইনাস নাইন আই। কিন্তু বাস্তব সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হবে না, তো এইটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স, যেটাকে প্রকাশ করা হয় এ বার দিয়ে। অনুবন্ধী ম্যাট্রিক্স হওয়ার জন্য ম্যাট্রিক্সটাতে অবশ্যই জটিল সংখ্যা থাকতে হবে, একটা বা দুইটা, এক বা একাধিক জটিল সংখ্যা থাকতে হবে, এবং সেই জটিল সংখ্যাগুলা তাদের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা রিপ্লেস করে দিতে হবে, মাঝখানে চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে, রাইট। আর বাস্তব সংখ্যা যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না, সেগুলো তোমরা চেঞ্জ করতে যাও না। এখন হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বললাম, এখন শিখব অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এই যে এই সংজ্ঞাগুলাই অনেকে জানে না, এখন যেই সংজ্ঞাগুলাতে যাব এই সংজ্ঞাগুলো অনেকে জানে না, তো এগুলাই কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি থাকে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে, ধরো তুমি একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ। আচ্ছা আমি আগে বলি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় এ থিটা দ্বারা, এ থিটা। যেমন নর্মাল শুধু অনুবন্ধী ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় এ বার দ্বারা, এ বার দ্বারা উপরে একটা বার চিহ্ন দিয়ে, আর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ উপরে থিটা চিহ্ন দিয়ে। থিটা দিয়ে আমরা নর্মালি অ্যাঙ্গেল বোঝাই, বাট এখানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে এ উপরে পাওয়ার হিসেবে থিটা দিয়ে প্রকাশ করা হয়। তো অনুবন্ধী বিম্ব মানে কি? অনুবন্ধী মানে হচ্ছে এবার, অনুবন্ধী মানে হচ্ছে এবার, আর বিম্ব মানে হচ্ছে ট্রান্সপোজ, বিম্ব মানে হচ্ছে ট্রান্সপোজ। এই যে দুইটা একসাথে, মানে অনুবন্ধীও করতে হবে ট্রান্সপোজও করতে হবে, তখন সেটাকে বলা হবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। যেমন ধরো এই যে এই ম্যাট্রিক্সটা, এইটার যদি আমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করি, এখানে তো এ বার করা আছে, এ বার তো বের হয়েই আছে, এইটাকে আবার ট্রান্সপোজ করতে হবে, এইটাকে আবার ট্রান্সপোজ, দেখো এ বার ওটাকে আবার ট্রান্সপোজ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এই যে প্রথম সারিটা এটাকে বানাইতে হবে প্রথম কলাম। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম, টু মাইনাস থ্রি আই সিক্স সেভেন, এটা হয়ে যাবে প্রথম কলাম। দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, এইট মাইনাস থ্রি আই। তৃতীয় সারিটা হয়ে যাবে তৃতীয় কলাম, তৃতীয় সারিটা হয়ে যাবে তৃতীয় কলাম। এই যে দেখো, ভালো করে বুঝছো, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রথমে একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী করতে হবে, তারপর সেটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। বোঝা গেল? সেটাকে আবার ট্রান্সপোজ করে দিলে যেটা পাওয়া যাবে, এই যে সারি সংখ্যা, সারিগুলা হয়ে গেছে কলাম, প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে গেছে তৃতীয় কলাম, তখন সেটাকে বলা হবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, যেটাকে আমরা এ থিটা দ্বারা প্রকাশ করি। ওকে, ঠিক আছে। এখন পরে আমরা যেটাতে যাব, এইটার পরে যেটাতে যাব সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান। অনেকেই হয়তো টায়ার্ড হয়ে যাইতেছে সংজ্ঞা পড়তে পড়তে, তাই না? একটু ওয়েট করো, কোনটা যে চলে আসে বলা তো যায় না। সবগুলো সংজ্ঞা অ্যাটলিস্ট খাতায় একবার হলেও নোট করে রাখো পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য। হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে হচ্ছে, এই যে আমরা এখানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করলাম না, একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে এ থিটা। তো যদি দেখা যায় যে এইরকম হয়ে যায় যে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটারই সেম হয়ে যায়, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি সেই ম্যাট্রিক্সেরই সেম হয়ে যায়, এই দেখো এ থিটা সমান এ, এ থিটা মানে হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, আর এত সিম্পল ম্যাট্রিক্সটা যদি সেম হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এইটা মনে রাখা খুবই সহজ। তবে যেই জিনিসটা সবাই খেয়াল রাখে না সেটা হচ্ছে, কোনো একটা ম্যাট্রিক্স হার্মিশিয়ান হওয়ার জন্য, মনে রাখবা কোনো একটা ম্যাট্রিক্স, এখানে এ একটা ম্যাট্রিক্স হার্মিশিয়ান হওয়ার জন্য অবশ্যই, মানে হার্মিশিয়ান হওয়ার জন্য তো প্রথমে জটিল থাকতে হবে, মানে যেহেতু এখানে এ থিটা আছে তাহলে অবশ্যই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হবে। তো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হওয়ার জন্য ম্যাট্রিক্সে অবশ্যই জটিল উপাদান থাকতে হবে, রাইট? ম্যাট্রিক্সে অবশ্যই কি উপাদান থাকতে হবে? জটিল উপাদান। কোনো জটিল উপাদান না থাকলে কিন্তু হার্মিশিয়ান হওয়ার প্রশ্নই ওঠে না, রাইট?
তবে কথা আছে, হারমিশিয়ান হইতে হইলে মুখ্য কর্ণ বর্ণ বরাবর সবগুলা ভুক্তি বাস্তব হইতে হবে। মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি বা মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হইতে হবে? বাস্তব হতে হবে, বাস্তব হতে হবে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি বাস্তব না হয় তাইলে কোনো ম্যাট্রিক্স হারমিশিয়ান হবে না। এখন আমি তোমাকে একটা উদাহরণ লিখে দিই। ধরো এ একটা ম্যাট্রিক্স 2 3 প্লাস i 2 3 প্লাস i 4 প্লাস i 3 মাইনাস i 4 মাইনাস i, তারপরে এখানে হবে 4 6 3 মাইনাস 2i 3 প্লাস 2i। দেখো এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি দেখো বাস্তব। এই যে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি বাস্তব, এই কন্ডিশনটা মেনে চলতে হবে। এবং এই ম্যাট্রিক্সের বেলায় এ থিটা ইকুয়ালস টু এ হবে। তুমি বের করে বাসায় চেক করে দেখবা। কি করবা? প্রথমে এর এ থিটা বের করবা। এই যে এই ম্যাট্রিক্সের এ থিটা মানে কি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এই যে এইভাবে বের করবা। বের করে দেখবা সেইটা আবার এ এর মতো হুবহু সেম হয়ে গেছে। এ এর মতো সেম হয়ে গেছে, এ যা ছিল এ থিটাও সেম আসবে। তখন এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হারমিশিয়ান ম্যাট্রিক্স। এবং শর্তটা কি? অবশ্যই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা হইতে হবে সমান। এবং আরেকটা জিনিস মনে রাখবা, ধরো পরীক্ষায় যদি তোমাকে এইরকম দেয় যে এইটা কি হারমিশিয়ান কিনা, অথবা একটা এমসিকিউতে 4টা অপশন দিল, দিয়ে বলল নিচের কোনটি হারমিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই প্রথম কন্ডিশন আমি চেক করব কি? প্রথম কন্ডিশন চেক করব মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা বাস্তব কোনটাতে আছে। যদি 4টা অপশনের মধ্যে একটা অপশনই থাকে যেটার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা সব বাস্তব, তাহলে সেটাই উত্তর। ধরো 4টা অপশনের মধ্যে শুধু একটা অপশনেই এরকম আছে, তাহলে অন্য কোনো কিছু চেক করার দরকার নাই, ডিরেক্ট এটাই অ্যান্সার। এখন ধরো 4টা অপশনের মধ্যে 2টা অপশন এরকম আছে যে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি বাস্তব অথবা সবগুলো অপশনেই আছে, তখন কি চেক করবা? এই যে 3 প্লাস i 3 মাইনাস i, এই দুইটা হবে একটা একটার অনুবন্ধী। 3 প্লাস i 3 মাইনাস i, 4 মাইনাস i 4 প্লাস i, এই দুইটা হবে একটা একটার অনুবন্ধী। 3 মাইনাস 2i 3 প্লাস 2i, এই দুইটা হবে একটা একটার অনুবন্ধী। হারমিশিয়ান ম্যাট্রিক্স খুঁজে বের করার বুদ্ধি হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি বাস্তব হবে, মানে এই মুখ্য কর্ণ বরাবর কোনো জটিল সংখ্যা থাকবে না। এবং এই যে এইখানে এইটা দেখো, এই যে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এগুলো কি হবে? একে অপরের অনুবন্ধী হবে, একে অপরের অনুবন্ধী হবে। তো একটা অপশনে বা এমসিকিউর অপশনে যদি এরকম 4টা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাইলে কিন্তু তুমি যদি ম্যাথ এইভাবে করা ছাড়াই ডিরেক্ট চিনে ফেলতে পারো, তাহলে কিন্তু অনেকটা সময় তুমি সেভ করতে পারবা। আশা করি বোঝাইতে পারছি। ওকে, এখন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি হারমিশিয়ান হয় তাইলে সেই ম্যাট্রিক্সের সাথে তার হারমিশিয়ান মানে এ থিটা যোগ করলে, তার কি বলে এটাকে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যোগ করলে সেটাও হারমিশিয়ান হবে, সেটাও হারমিশিয়ান হবে। এই ধর্মগুলা মনে রাখো। এ একটা ম্যাট্রিক্স যদি হারমিশিয়ান হয়, হারমিশিয়ান হওয়ার শর্ত কি? হারমিশিয়ান হওয়ার শর্ত হচ্ছে এ থিটা সমান এ হবে, রাইট? তো এই কন্ডিশনটা যদি সে মেনে চলে তাহলে এ প্লাস এ থিটা এইটাও হারমিশিয়ান হবে, এইটাও হারমিশিয়ান হবে। ওকে, এই তোমরা কি বুঝতেছো? ক্লাসে যারা আসো তোমরা কি বুঝতে পারতেছো? একটু ভালো করে নোট ডাউন করে রাখো। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য হইলেও নোট ডাউন করে রাখো, নাইলে কিন্তু পরীক্ষার আগে হঠাৎ করে রিভিশন দিলে বই দেখে রিভিশন দেওয়ার চাইতে নোট খাতা দেখে রিভিশন দেওয়াটা বেটার হবে। বিপরীত হারমিশিয়ান, এই আর সামান্য আর একটু আছে, তারপরে আমাদের প্রকারভেদ শেষ। আর একটু পরেই আমাদের প্রকারভেদ শেষ। প্রকারভেদ শেষ হলে তারপরে ব্রেক দিব। আর 2টা প্রকারভেদ আছে। বিপরীত হারমিশিয়ান আর 2 মিনিট না 2 মিনিট 5 মিনিট আগে প্রকারভেদগুলো শেষ করি, তারপরে আমরা ব্রেক দিব। বিপরীত হারমিশিয়ান কি? বিপরীত হারমিশিয়ান মানে হচ্ছে এ থিটা সমান মাইনাস এ। এ থিটা সমান এ হইলে সেটাকে বলে হারমিশিয়ান ম্যাট্রিক্স, এ থিটা সমান মাইনাস এ হইলে সেটাকে বলে বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স।
সেটাকে বলে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবং এইটারও একটা শর্ত আছে। এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলি দেখো, নর্মাল হার্মিশিয়ানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো ছিল বাস্তব, আর বিপরীত হার্মিশিয়ানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে শূন্য অথবা জটিল। শূন্য অথবা জটিল। ভালো করে বুঝো ভাইয়া, একটু বুঝলে একটা এমসিকিউ পাওয়া যাইতে পারো, কিন্তু অপশন জাস্ট অপশন দেখেই তুমি অ্যান্সার বাইর করে ফেলতে পারবা। একটা ম্যাট্রিক্স বিপরীত হার্মিশিয়ান হওয়ার মেইন প্রধান শর্ত হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলি হয় শূন্য হইতে হবে, নয় জটিল হইতে হবে। মানে শূন্য তো বাস্তব সংখ্যায় ধরতে পারি, হয় জটিল হবে নয় শূন্য হবে, কিন্তু সিম্পলি বাস্তব হওয়া যাবে না। ধরো 2 3 4 এইরকম হওয়া যাবে না। একটা উদাহরণ লিখে দিই। ধরো একটা ম্যাট্রিক্স 2i 2 - 3i 2 + i -2 - 3i -i 3i -2 + i, এখানে হবে 3i, এখানে ধরলাম 0। এই যে দেখো, এটা হচ্ছে একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো, বাসায় ট্রাই করে দেখবা যে এইখানে এইটার তুমি যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করো, অর্থাৎ এ থিটা বের করো, সেটা সমান হবে -a। এ থিটা সমান যেটা আসবে সেখান থেকে মাইনাস কমন নিলে এ এর সমান হবে। তো এটা হচ্ছে একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এবং এইটা বিপরীত হার্মিশিয়ান হওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এই যে দেখো, মুখ্য কর্ণের ভুক্তিগুলা হয় জটিল হবে, নয় শূন্য হবে। এই যে দেখো, এই যে 2i এটা হচ্ছে জটিল, -i এটাও জটিল, 0 এটা 0। তো এই তিনটার মধ্যে যদি একটা এরকম থাকতো, এটা থাকতো 2, এটা থাকতো 3, তাইলে কিন্তু এইটা বিপরীত হার্মিশিয়ান হইতো না, বিপরীত হার্মিশিয়ান হইতো না। এবং আরেকটা কন্ডিশন মনে রাখবা যে এ ম্যাট্রিক্স যদি বিপরীত হার্মিশিয়ান হয়, তাহলে a - a থিটা এইটাও বিপরীত হার্মিশিয়ান হবে, এইটাও বিপরীত হার্মিশিয়ান হবে। একটা ম্যাট্রিক্স যদি বিপরীত হার্মিশিয়ান হয়, তাহলে a - a থিটা এই ম্যাট্রিক্সটাও বিপরীত হার্মিশিয়ান হবে। আশা করি বোঝাইতে পারলাম, রাইট? আশা করি বোঝাইতে পেরেছি, আশা করি বোঝাইতে পেরেছি। ও আচ্ছা, আরেকটা জিনিস তো বলি নাই। ধরো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স একটা অপশন দিল তোমাকে, একটা এমসিকিউ অপশন দিল যে নিচের কোনটি বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো যদি এরকম হয় যে এই অপশন একটাই আছে যে এইখানে 3টা মুখ্য কর্ণের ভুক্তি জটিল বা শূন্য, তাহলে তো এটাই অ্যান্সার, ডিরেক্ট দাগাই ফেলবা। বাট যদি এইরকম থাকে যে 4টা অপশনের মধ্যে একাধিক অপশনে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি শূন্য বা জটিল আছে, তখন কি করবা? তখন খেয়াল করে দেখা হয় যে এইটা এবং এইটা, এটা কিন্তু একটার একটা অনুবন্ধী না, একটা কিন্তু আরেকটার অনুবন্ধী না, শুধু বাস্তব অংশে এই যে -3i -3i সেম আছে, এখানে আছে +2, এখানে -2। একটু ভালো করে দেখো, বিপরীত হার্মিশিয়ান চেনার উপায় হচ্ছে জটিল সংখ্যার তো 2টা অংশ থাকে, একটা হচ্ছে জটিল অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ। i সম্বলিত অংশটা হচ্ছে জটিল, আর সামনে নর্মাল 2টা হচ্ছে বাস্তব অংশ। তো এখানে 2, এখানে -2, বাকিটা কিন্তু সেম। এখানে 2, এখানে -2, দেখো এখানে 2, এখানে -2, এখানে 3i, এখানে 3i, এটা কিন্তু চেঞ্জ হয় না। কেন? কারণ এখানে আছে 0, 0 + 3i, তাই এটা হওয়ার কথা ছিল 0 -0 + 3i। একটু ভালো করে বইছো, বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তি হবে শূন্য অথবা জটিল, এবং বাকি ভুক্তিগুলো এই যে এইটার সাথে এইটা বাস্তব অংশগুলো হবে, এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ। বাট এখানে যেহেতু সামনে কিছু নাই, 3i এর সামনে কিছু নাই, তো 0 + 3i, এখানে 0 দেওয়া যে কথা, -0 দেওয়া একই কথা, বাট মানে দেওয়া যে কথা না দেওয়া একই কথা। এই তোমরা কি অপশন দেখে বুঝতে পারবা? অপশন দেখে বুঝতে পারবা? বলো আমাকে, বলো। শোনো আমি আবার বলি, এই ম্যাথটা একটা ম্যাট্রিক্স বিপরীত হার্মিশিয়ান কিনা সে কিন্তু এইটা দিয়া সবাই করতে পারবে, তাই না? এই সূত্রটা বা এই সূত্রটা দিয়া সবাই করতে পারবে, এবং সেই ক্ষেত্রে তোমার 2 মিনিট টাইম লাগবে। বাট তুমি যদি একটু মনে রাখো, বাট এইগুলো কিন্তু নিজের খাতায় থাকতে হবে। আমি আবার বলতেছি, যারা নোট করতেছো না, যারা নোট করতেছো না, তোমরা এইটার উপর কালকে পরীক্ষা হইলে পারবা,
বাট 4 মাস পরে যখন অ্যাডমিশন টেস্ট হবে তখন এগুলা তোমার কিচ্ছু মনে থাকবে না, এগুলা তোমার মাথায় কিচ্ছু থাকবে না। যদি তোমার খাতায় এই জিনিসগুলো নোট করা থাকে এবং পরীক্ষার আগে তুমি তোমার নোট খাতাটা রিভিশন দেও, তখন তোমার এই শর্টকাটগুলো মনে থাকবে, নাইলে কিন্তু মনে থাকবে না। এই জন্যে বারবার বলতেছি নোট করো নোট করো নোট করো। সব তো বইয়ে আসেই ভাই, আমি যা পড়াইতেছি এগুলো কি কোনো কিছু বইয়ের বাইরে? আমি এগুলো কোত্থেকে নোট করছি? আমি যে পড়াইতেছি, আমি যে একটা লেকচার প্ল্যান বানাইছি, সব তো বই দেখেই বানাইছি, তাই না? আমি তো আর নিজে কিছু বানাই নাই, এখানে কোনো কিছু কি আমার নিজের বানানো? কোনো কিছুই কিন্তু আমার নিজের বানানো না, তাই না? সবই বই আছে। এখন লাস্ট প্রকারভেদে আর একটা আছে, তারপরে আমরা 5 মিনিটের ব্রেক দিব। ইউনিটারি ম্যাট্রিক্স, এই টাইপটা পরে আমরা 5 মিনিটের ব্রেক দিব। ইউনিটারি ম্যাট্রিক্স সবাই কাইন্ডলি নোট করো। নোট করাটা যে কেন ইম্পর্টেন্ট, যখন এই রকম পরীক্ষা তো তোমরা আগে দেও নাই, এই রকম এত বড় সিলেবাস নিয়ে এত প্রেশারের পরীক্ষা তো দেও নাই, আমার যেটা মনে হয় এখনো পর্যন্ত। হ্যাঁ স্বাভাবিক, এখনো দেও নাই। তো পরীক্ষার আগে নিজের নোট করা থাকলে রিভিশন দিতে যে কত মজা লাগে, এটা যখন তুমি পরীক্ষার আগে রিভিশন দিবা তখন বুঝবা। ইউনিটারি ম্যাট্রিক্স কি? ধরো একটা ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। থিটা কি ছিল? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স, তার সাথে তুমি ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে ইউনিটারি ম্যাট্রিক্স। যেমন ধরো একটা ম্যাট্রিক্স এ, আচ্ছা এটা থাকবে 1/√3, a ইকুয়ালস টু 1/√3। ধরো এরকম হইল 1 1 প্লাস i 1 মাইনাস i মাইনাস 1। দেখো একটা ম্যাট্রিক্স a ইকুয়ালস টু 1/√3, 1 1 প্লাস i 1 মাইনাস i মাইনাস i। এইখানে তুমি যদি এ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করে দাও, শোনো আমি এগুলো কিন্তু গুণ করতেছি না, তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। তুমি প্রথমে এ ম্যাট্রিক্স থেকে এ থিটা বের করবা, কেমনে এ থিটা বের করতে হয় শিখাইছি, তারপরে এই দুটো ম্যাট্রিক্স গুণ করে দেবা। ম্যাট্রিক্স কেমনে গুণ করতে হয় এইটা তো তোমরা সবাই পারো, এতটুকু আমি ধরে নিতে পারি। এই দুটো যদি গুণ করো, গুণ করলে আসছে এইটা 1001, এটা একটা কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। এবার এটা 2/2 মানে i2, তুমি এখানে in লিখে রাখতে পারো। in মানে এটা কত বাই কত হবে এটা তো আমরা আগে থেকে জানি না। এ ম্যাট্রিক্সটা যদি 2/2 হয় এটা হবে i2, এ ম্যাট্রিক্স যদি 3/3 হয় এটা হবে i3। কাজেই যদি একটা ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইউনিটারি ম্যাট্রিক্স। তোমরা বাসায় অবশ্যই এই এ ম্যাট্রিক্সের থেকে এ থিটা বের করবা, তারপর এই এ এর সাথে এ থিটা গুণ করবা, গুণ করে দেখবা i2 আসছে। বুঝতে পারছো? তো এই ছিল আমাদের প্রকারভেদগুলো। এখন আমাদের 5 মিনিট রেস্ট, 5 মিনিট রেস্ট। আমাকে কমেন্টে বলো এখন যদি এই প্রকারভেদগুলা থেকে এমসিকিউ আসে, পারবা কিনা? প্রকারভেদগুলা থেকে একটা এমসিকিউ আসতে পারে প্রিলি পরীক্ষায়, যেহেতু এইবার চ্যাপ্টার কম। শোনো, আগে 20টা চ্যাপ্টার থেকে পরীক্ষা হইতো, এইবার যদি শর্ট সিলেবাস থেকে অ্যাডমিশন হয় তাইলে কিন্তু আগে যেই টাইপগুলা থেকে কখনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নাই, সেই টাইপগুলা থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকবে। এটা তো তোমরা নিজেরাও বুঝতেছো ভাইয়ারা, তাই না? কারণ একই চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন হইলে টাইপ সংখ্যা মানে আরও বেশি গভীর থেকে বা বেশি টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলো আগে কখনো হইতো না, আগে আসেই নাই এমন কোনো টাইপ থেকে এবার প্রশ্ন আসার চান্স বেশি। তো সবাই খাতায় লিখে নোট করো, বেসিক জিনিসগুলা খাতায় লিখে নোট করো। এই নোটটা তোমাকে শেষ মুহূর্তে রিভিশন দিতে খুব হেল্প করবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। ওকে, এখন ব্রেক, তোমরা 5 মিনিট রেস্ট নাও। শর্ট সিলেবাসে কি শিওর অ্যাডমিশন হবে? শিওর বলতে শিক্ষামন্ত্রী যেহেতু বলছেন যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট শর্ট সিলেবাসে হবে, তো স্বাভাবিকভাবেই ভার্সিটি মানে রেগুলার ভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্ট যদি শর্ট সিলেবাসে হয়, তাহলে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের অ্যাডমিশন টেস্ট তো আর ফুল সিলেবাসে হবে না। মানে সব কিছু তো একটু সামঞ্জস্যতা থাকতে হবে, তাই না? অন্যান্য সবগুলো শর্ট সিলেবাসে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ফুল সিলেবাসে, এরকম তো হবে না, এতটুকু তো ধরেই নেওয়া যায়, তাই না?
আর বুয়েট কুয়েট রুয়েট চুয়েট বা বুয়েট ঢাকা ইউনিভার্সিটি এগুলো স্বায়ত্তশাসিত হইলেও সব কিছু তো আসলে সরকারের নির্দেশ মোতাবেকই চলতে হবে। কেউ সরকারি নির্দেশ মোতাবেক অমান্য করে ফুল সিলেবাসে পরীক্ষা নেবে এরকম হওয়ার চান্স খুবই কম। এই জন্য আপাতত 99% তুমি ধরে রাখো শর্ট সিলেবাসে অ্যাডমিশন হবে। আপাতত সার্কুলার আসার আগ পর্যন্ত একদম মাইন্ডসেট করে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো একদম জিরো লেভেল থেকে যত পসিবল সব কভার করে পড়তে থাকো, সব কভার করে পড়তে থাকো। ওকে, অনেক ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী রাত্রি। আমার সাথে কেউ মনে হয় আজকে শত্রুতা করতেছে, জানো আজকে আমার সাথে কেউ শত্রুতা করতেছে। কি শত্রুতা? আমি যে মোবাইল থেকে, মানে আমি তো ওয়াইফাই দিয়ে ক্লাস নিই না, কারণ ওয়াইফাই ঝামেলা করে। আমি ওয়াইফাই দিয়ে ক্লাস নিই না, সবসময় মোবাইল ডাটা ইউজ করে ক্লাস নিই। তো যেই মোবাইল, মানে যেই সিম থেকে আমি নেট ইউজ করি ওই সিমের নাম্বার আমি কাউরে দেই না, কারণ দিলে ওই যে কল আসে। নর্মালি আমি যত ক্লাস নেই ক্লাসের মধ্যে এইটাতে কল আসে না। তো আজকে কেউ একজন মানে 10টা বা 12 বার, ওই যে একটু একটু নেটওয়ার্ক আটকে যাচ্ছিল না, 10-12 বার একজনই খালি কল দিচ্ছে। পরে আমি চেক করে দিই খালি কল আসতেছে, তো কল আসলে তো ডাটা অফ হয়ে যায়। আগামীকালকে গিয়ে আরেকটা নতুন সিম কিনে আনবো, আগামীকালকেই নতুন সিম কিনে আনবো। আমার পিছনে কেউ শত্রুতা আমি করতেছি শিওর। নতুন আরেকটা সিম কিনে আই না, ওই নাম্বার কাউরেই দিব না, কাউরে মানে আমি নিজেরেও দিব না, ওইটা দিয়া নেটওয়ার্ক ডাটা কিনবো। তাইলে দেখবো মানুষ কেমনে কল দিয়ে ডিস্টার্ব করে। সার্কুলার অ্যাডমিশনের কত টাইম আগে দিবে ভাইয়া? মিনিমাম 3 মাস আগে দিবে, মিনিমাম 3 মাস। কারণ 1 মাস অ্যাপ্লাই করতে থাকে, তারপরে অ্যাপ্লাই করার পরে বাছাই হবে, 3 মাস আগে দিবে। টেনশন নাই, হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই। তুমি একদম পুরো দমে শর্ট সিলেবাসের অর্ধেকগুলো আগে পড়তে থাকো, বাকিগুলো পরে। ভাইয়া আপনার হোম টাউন কি ময়মনসিংহ? হ্যাঁ ময়মনসিংহ, নেত্রকোনা বাড়ি, বাট আমরা বাসাবাড়া থেকে ময়মনসিংহ। ওকে ঠিক আছে ভাইয়া। হারমেশিয়ান ম্যাট্রিক্সের 2টা সূত্র দিছিলেন শেষ দিকে, ওইটা একটু বুঝাই দিবেন। হারমেশিয়ানের 2টা সূত্র, হারমেশিয়ান ম্যাট্রিক্সের 2টা সূত্র মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স হারমেশিয়ান হবে যদি এ থিটা সমান এ হয়, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি সেই ম্যাট্রিক্সটার সেম হয়, ধরো এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ তুমি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করলা, বের করে দেখলা সেটা এ এর সেমই হচ্ছে, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে হারমেশিয়ান ম্যাট্রিক্স। এবং এ যদি একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এ এর সাথে এথিটা তুমি যোগ করলা, তাহলে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে না? সেটাও হারমেশিয়ান ম্যাট্রিক্স হবে, সেটাও হারমেশিয়ান ম্যাট্রিক্সই হবে। বুঝাইতে পারছি? তোমাকে একটা উদাহরণ কিন্তু লিখে দিছিলাম, একটা উদাহরণ কিন্তু লিখে দিছিলাম। তুমি করবা কি, এই এ থেকে প্রথমে এ থিটা বের করবা। বের করার প্রসেস তো আগে দেখাইছি, ওই যে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কেমন বের করে। তারপর সেই দুটো যোগ করবা, যোগ করে দেখবা যেটা আসতেছে সেটাও একটা হারমেশিয়ান ম্যাট্রিক্সই হচ্ছে। বুঝাইতে পারছি? ওকে ওকে ঠিক আছে। শোনো সবাই একটু ধৈর্য নিয়ে এই বেসিক ক্লাসগুলো কইরো, হ্যাঁ অনেকে যারা আগে থেকে এগুলো পারো তোমাদের একটু খারাপ লাগতে পারে, বাট যেহেতু আমি বেসিক থেকে কেন পড়াচ্ছি একটু বলি। অনেকেই প্রথম দিকে ক্লাসে ছিলা, এখন চলে গেছে, কারণ হচ্ছে কি এই জিনিসগুলা যারা একটু ভালো স্টুডেন্ট বা নিয়মিত পড়াশোনা করছে এগুলো সবাই আগে থেকেই জানে। বাট আমি এখানে দায়বদ্ধ, কারণ হচ্ছে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল অপশনাল, অপশনাল ছিল ম্যাথ। অনেকে বুঝে না বুঝে, জেনে না জেনে, বা অনেক সময় এসএসসিতে বায়োলজি কম্পালসারি ছিল ওই জন্য ইন্টারমিডিয়েট বায়োলজি নিয়ে নিছে, বাট টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া তাদের লক্ষ্য। তো এইরকম অনেকেই কিন্তু এখানে এনরোল করছে। তো ওদেরকে যদি আমি এইভাবে টেনে না নিয়ে যাই ওরা কিন্তু পিছনে পড়ে যাবে, হ্যাঁ। তো আমার লক্ষ্য থাকবে সবাইকে একসাথে টেনে নিয়ে যাওয়ার। যারা একটু ভালো স্টুডেন্ট তোমাদের একটু খারাপ লাগতে পারে যে ভাইয়া এত ডিটেলস পড়াচ্ছেন, বাট তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। যারা একটু আশা নিয়ে এখানে ভর্তি হয়েছে যে এখানে হয়তো ভাইয়া একটু বেসিক সহ দেখাবে, তো তাদের আশাটাকে তো আমি একদম শুরুতেই নষ্ট করে দিতে পারি না, তাই না? তো তোমরা একটু চিন্তা করো না, আমরা একদম 0 থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত যা যা দরকার সবই ক্লাসে দেখাবো। ম্যাট্রিক্সটা 3 ক্লাসে পড়াবো, প্রয়োজন হলে দরকার হলে এক্সট্রা ক্লাস নিব। শর্ট সিলেবাসে যদি অ্যাডমিশন হয় লাইভ ক্লাসেই একদম সকল টপিক কভার করেই পড়াবো, কোনো কিচ্ছু বাদ দিব না। আর যদি ফুল সিলেবাসে হয় তাহলে পরেরটা পরে আমরা নতুন স্টেপ নিব, বাট সবাইকে কিন্তু আমার টেনে নিয়ে যাইতে হবে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে।
ভাইয়া নবম অধ্যায় করতে হলে সপ্তম অধ্যায়ও ভালোভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা ছাড়া কোনো গতি নাই। ত্রিকোণমিতি পড়তেই হবে। ওই অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা ওগুলা পড়ানোর আগে প্রথমে ত্রিকোণমিতি পড়াই নিব, একটা বেসিক ক্লাস দিব। হ্যাঁ ওকে ভাইয়া, এইবার বুয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত নাম্বার লাগতে পারে? ভাই এটা আইডিয়া করতে পারতেছি না, কারণ এইবার যেই রকম ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে, এই ধরনের ইন্টারমিডিয়েট পরীক্ষা তো আগে কখনো হয় নাই, এই জন্যে কোনো আইডিয়া আসলে করাটা টাফ। ওকে ঠিক আছে, আবার শুরু করতেছি। হ্যাঁ চলো, ম্যাট্রিক্সের প্রকারভেদ শেষ। এই শোনো, আজকে ক্লাস শেষে যে সুন্দর হ্যান্ড নোট আপলোড দিবে তার জন্য পুরস্কার থাকবে। আজকে ক্লাস শেষে সুন্দর, সবচেয়ে সুন্দর হ্যান্ড নোট যারটা হবে তার জন্য পুরস্কার থাকবে। হ্যান্ড নোট আপলোড দিয়ে দিও, যারা সুন্দর করে হ্যান্ড নোট করতেছো হ্যান্ড নোট গ্রুপে পোস্ট করে দিও, যারটা সুন্দর হবে তার জন্য পুরস্কার থাকবে কিন্তু। ওকে ঠিক আছে, চলো আমরা শুরু করি। এখন প্রথমে আমরা দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এখান থেকে একটা এমসিকিউ আসে মাঝে মধ্যে, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এবং অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। দেখো, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বিম্ব মানে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মনে আছে? বিম্ব ম্যাট্রিক্সের আরেক নাম ছিল ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রকাশ করা হয়তো এটি দিয়ে। একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো, সেটাকে যদি আবার ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করা মানে কি ছিল ভাইয়া? ট্রান্সপোজ করা মানে ছিল সারি এবং কলাম ইন্টারচেঞ্জ করা। তো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি টানা দুইবার সারি কলাম ইন্টারচেঞ্জ করো, তাহলে তো ঘুরে ফিরে আবার আগের জিনিসটাই পাওয়া যাবে। টানা দুইবার এক্সচেঞ্জ করলে পরে তো আবার আগের জিনিসটাই পাওয়া যাবে। তারপরে ধরো এ প্লাস মাইনাস বি হোল ট্রান্সপোজ, এটা সমান লেখা যায় এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ। 3 নম্বরে কে এ টু দি পাওয়ার হোল ট্রান্সপোজ সমান কে ইন্টু এ টু দি পাওয়ার মানে এ ট্রান্সপোজ। এখানে কে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, কে হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা। তো এই ট্রান্সপোজ কিন্তু কে এর উপর আসবে না। যদি এরকম হয় 2a টু দি মানে 2a উপরে ট্রান্সপোজ, তো 2 এর উপর কিন্তু ট্রান্সপোজ আসবে না। মনে করো আমি এক্সাম্পল দিলাম, ধরো 2a ট্রান্সপোজ, এটা সমান হবে 2a ট্রান্সপোজ। 2 এর উপর টি দিয়ে দিও না, 2 হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। ওকে ফাইন, এমসিকিউতে আসলে এগুলাই যে কত মানুষ ভুল করে। 4 নাম্বার হচ্ছে এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এই যে এটা মনে রাখো, এইটা অনেকে ভুল করে। আচ্ছা, এই ট্রান্সপোজগুলোকে কিন্তু প্রাইম দিয়েও প্রকাশ করে। তুমি কোনো কোনো বইয়ে দেখবা এই সূত্রটা এইভাবে আছে, কোনো কোনো বইয়ে আছে এইভাবে, কথা কিন্তু একই। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা প্রাইম দিয়েও প্রকাশ করি, টি দিয়েও প্রকাশ করি। মনে রাখবা এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, আগে বি ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। তোমরা জানো, তোমরা অনেকেই জানো যে ম্যাট্রিক্সের বেলায় এ বি নট ইকুয়ালস টু বি এ, ম্যাট্রিক্সের গুণের বেলায় এ বি এবং বি এ সমান নয়। কোনো কারণে কোইন্সিডেন্টলি সমান হয়েও যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সমান হইতেও পারে, বাট নর্মালি আমরা বীজগণিতের বেলায় যে সূত্র ইউজ করি যে এ বি ইকুয়ালস টু বি এ, ম্যাট্রিক্সের বেলায় সেটা খাটে না। তো এই জিনিসটা মনে রাখতে হবে, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু প্রথমে বি ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। তুমি বাসায় প্রমাণ করেও দেখতে পারো, তুমি বাসায় প্রমাণ করে দেখতে পারো। কি প্রমাণ করবা? যে কোনো দুইটা ম্যাট্রিক্স নিবা, দেখবা এ বি হোল ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ সেম হচ্ছে। বাট কেউ যদি এটা আগে নেয়, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ বের করে, সেম হবে না, কিন্তু সেম হবে না। অনুবন্ধী ম্যাট্রিক্সের বেলায়ও তুমি যদি দুইবার অনুবন্ধী নেও, আগেরটাই পাওয়া যাবে। অনুবন্ধী মানে হচ্ছে বার, অনুবন্ধী আমি নীল কলম দিয়ে দেখাই, অনুবন্ধী মানে হচ্ছে বার। তুমি একটা ম্যাট্রিক্সকে যদি দুইবার অনুবন্ধী করো, একবার বার তারপরে আবার বার, দুইবার অনুবন্ধী করলে ঘুরে ফিরে আবার আগেরটাই পাওয়া যাবে। দুইবার অনুবন্ধী করলে আগেরটাই পাওয়া যাবে। এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ বার প্লাস বি বার। 3 হচ্ছে কে এ হোল বার, এই যে এখানে কে হচ্ছে একটা ধ্রুবক, হবে কে ইন্টু এ বার, কে ইন্টু এ বার। আবার বলতেছি, কে হচ্ছে একটা বাস্তব সংখ্যা, মানে যে কোনো একটা ধ্রুব সংখ্যা। কে হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা, ধরো এরকম থাকলো 2a হোল প্রাইম, এটা হবে 2 ইন্টু এ প্রাইম।
টু ইন্টু সরি প্রাইম বলতেছি কেন বার, 2a হোল বার থাকলেও সেটা সমান হবে 2 ইন্টু এ বার। এই ধ্রুব সংখ্যা বা বাস্তব সংখ্যার উপর কিন্তু বার চিহ্ন আসবে না। এরপরে 4 এইটা হচ্ছে আবার এ বি হোল বার ইকস টু এ বার ইন্টু বি বার, এখানে কিন্তু আবার বি আগে আসবে না, এ বার ইন্টু বি বার, উল্টাপাল্টা করা যাবে না। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বেলায় এ বি ট্রান্সপোজ ইকস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, উল্টাপাল্টা করবে না। এইগুলা একটা এমসিকিউ যদি কোনো কারণে চলে আসে এবং এটা তুমি যদি ভুল করো সর্বনাশ হয়ে যাবে। সবাই পারবে, তুমি পারবা না, তখন কিন্তু তুমি পিছনে পড়ে যাবা। যেই ম্যাথগুলা বা যেই এমসিকিউগুলো সবাই পারবে এগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তো বিম্ব ম্যাট্রিক্সের বেলায় হোল ট্রান্সপোজ থাকলে আগে হয় বি তারপরে এ, বাট অনুবন্ধী ম্যাট্রিক্সের বেলায় কিন্তু নর্মালি আগে এ তারপরেই বি হয়, আগে এ তারপরে বি হয়। এগুলা সুন্দর করে খাতায় তোলো। তো আমাদের বৈশিষ্ট্য প্রকারভেদ শেষ, বৈশিষ্ট্য প্রকারভেদ শেষ। এরপরে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপ 1। আমরা এখন টাইপ ভিত্তিক ম্যাথ করব। টাইপ 1, টাইপ 1-এ কি আছে? টাইপ 1-এ আছে ম্যাট্রিক্সের ট্রেস। লিখো, সুন্দর করে লিখো, ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য কর্ণ মুখ্য পদ, মুখ্য কর্ণ মুখ্য পদ, মাধ্যমিক কর্ণ মাধ্যমিক পদ, মাধ্যমিক কর্ণ মাধ্যমিক পদ। এগুলা এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এইবারও বুয়েটে কিন্তু 2 স্টেপে পরীক্ষা হইতে পারে। তো সাবধান, এগুলা কিচ্ছু মিস দেওয়া যাবে না। ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তোমাকে বলল 1 নম্বরে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে এর মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, যে এটা হচ্ছে মুখ্য কর্ণ,